আর দিন নির্বাক নোনতা নিচ্ছ নীরের ধারা প্রবাহিত করছে, আর পাগলে নেই আভাকে চুমু খাচ্ছে। আপনার এই আনন্দ অশ্রুবাড়িতে আমাকে নিমন্ত্রণ জানাবেন না মেজর সাহেব? আমিও যে আজ ভীষণ খুশি, জানতে চাইবেন না আপনি? আমি যে আবারও আপনার ভালোবাসায় পূর্ণতায় পরিপূরক হলাম, শুনবেন না? আকস্মিক আভা কণ্ঠ শ্রবণ করতে আর দিন সচেতন চোখে তাকায়। আভা ঘুমায়নি? এতক্ষণ ঘুমের অভিনয় করছিল। তুমি ঘুমাওনি? ঘুমিয়ে পড়লে আপনার অনুভূতির সাথে পরিচয় হতাম কি করে মেজর সাহেব? আপনার বেলায় আমি যে বড্ড লোভী মেজর সাহেব। আপনার ভালোবাসা পেতে সর্বদা লোভাতুর মুখিয়ে থাকি আমি। ঘুমিয়ে পড়লে আপনার ভালোবাসাটা পেতাম না তো, জানতেই পারতাম না কঠিন ব্যক্তিত্বের মানুষটাও বাবা হওয়ার আনন্দে ছোট বাচ্চার নেই এইভাবে কাঁদতে পারে। এই প্রথম আপনাকে বোকা বানাতে পারলাম আমি। বাবা হওয়ার আনন্দে এতটাই দিশেহারা হয়ে পড়েছিলেন আপনি, বুঝতে পারিনি আমি জেগে আছি আমি। আমাকে কেন এত ভালোবাসেন মেজর সাহেব? আমি তো জানতাম শ্যামাঙ্গীরা কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। তারা হচ্ছে দেশ, দশ, সমাজ, প্রিয়জনের কাছে অবহেলার বস্তু মাত্র। কারণ তাদের ভবিতব্য, আত্মীয় স্বজনের নিন্দার পাত্রী তারা। তাদের ভাগ্যে প্রিয়র ভালোবাসা পাওয়া তো সোনার হরিণ পাওয়ার মতো। বাবা হওয়ার যেমন যথাযথ সংজ্ঞা নেই, তেমনি তোমাকে ভালোবাসি সঠিক কোনো সংজ্ঞা নেই অন্বেষা। এই পৃথিবীতে এমন অনেক শব্দ, বাক্যে, অনুভূতি আছে যার কোনো যথাযথ সংজ্ঞা হয় না। আমরা যা অনুভব করি তাই নিজেদের সংজ্ঞা বলে মনে করি। প্রেমিক তার প্রেমিকাকে, স্বামী তার স্ত্রীকে বলে, আমি তোমাকে বিনা শর্তে নিঃস্বার্থ ভালোবাসি। আমি মনে করি কি জানো, এই কথাটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। কেউ কাউকে কখনো বিনা শর্তে নিঃস্বার্থে ভালোবাসে না। অবশ্যই শর্ত থাকে, স্বীয় স্বার্থ বিদ্যমান থাকে। তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারবো, কিন্তু প্রাণ খুলে হাসিতে খুশিতে বাঁচতে পারবো না। আমার আমিটা মরে যাবে। প্রতিদিন বাঁচতে হবে নিজের সাথে লড়াই করে। তাই আমার আমিত্বটাকে বাঁচিয়ে থাকার স্বার্থে হলেও তোমাকে ভালোবাসতে হবে, অনেক ভালোবাসতে হবে, নিজে থেকেও বেশি। কারণ প্রেয়সীরা হয় আমাদের প্রাণবন্ত হাসির কারণ। স্বার্থ ছাড়া ভালোবাসা হলে এই যে এত এত ব্যর্থ প্রেমিক প্রেমিকাদের দেখছো, রাত জেগে দিনের পর দিন বালিশে মুখ খুঁজে কাঁদছে। কেন কাঁদছে জানো? কারণ তাদের ভালোবাসার মানুষ, তার ভালো থাকার ঔষধ, তার সুখ প্রশান্তি দেওয়ার মানুষটা হারিয়ে যায় বলে। হাজারো যন্ত্রণা সহ্য করে যখন প্রেয়সীর দ্বারা এক মুঠো সুখের আশায় প্রেমিক ছুটে যায়, পরিবর্তে প্রেয়সীও তাকে আগলে রাখে নিজের বক্ষস্থলে। এর চাইতে সুখনীয় মুহূর্ত দ্বিতীয়টি নেই। ঠিক এই স্বার্থে প্রতিটা প্রেমিক তার প্রেমিকাকে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। শর্ত কিছুটা এমন, শ্যামাঙ্গিনীরা মা বাবার কাছে অবহেলিত হলে স্বামীর নিকট তারা সুখ পায়। উপরওয়ালা কোনো না কোনো দিক থেকে তাদের জন্য অসীম ভালোবাসা তোলা রাখেন, যথাযথ সময়ে সেটি উপহার দেন। সুখ যেমন মানুষের জীবনে আসে, দুঃখও তেমনি থাকতে হয়। দুঃখ না পেলে সুখের মুখ দেখবে কিভাবে? বিয়ের আগে নিজের শ্যামারূপ নিয়ে অনেক কথা শুনেছ, বিয়ের পর আর কোনো কটূক্তি শুনেছ? ঠিক এই জন্যই উপরওয়ালা তোমার ভাগ্যে দুঃখটা লিখে রেখেছিল, যেন বিয়ে আগে সব কটূক্তি হজম করে নিতে পারো, বিয়ের পর আর হজম করতে না হয়। সর্বোপরি শুধু এটুকু বলবো, তোমার শ্যামাঙ্গী রূপের জন্য আমি তোমাকে ভালোবাসার চেয়েও ভালোবাসি। আমার বাবুর মা, আমার হৃদরণী, আমার শ্যামময়ী। আভা কিচ্ছু বলল না। যেমনটা প্রত্যাশা করেছিল তার চাইতে হাজার গুণ ভালোবাসে তার একান্ত সুপুরুষটা। সামনে বসে থাকা মানুষটাকে ধরে নীরবে কাঁদল আভা, অনেকক্ষণ কাঁদল। আর দিন বাধা দিল না, এটাই হোক তোমার জীবনের শেষ কান্নার এই ধরনী। 27শে নভেম্বর 1998। আমি দেবযানী চ্যাটার্জি, স্বামীর পদবী অলঙ্কৃত, আজ হইতে দেবযানী চৌধুরী, সুভ্রান্ত চৌধুরী ধর্মপত্নী। মানুষটাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। মানুষটা অতি রূপবান বা সুদর্শন নয়, মানুষটা আমার শ্যামপুরুষ। আমার দৃষ্টিতে এই শ্যামপুরুষটা ধরনীর উত্তম পুরুষ, শ্রেষ্ঠ স্বামী। মানুষটার সাথে আমার প্রথম সাক্ষাৎ বিজয়া দশমীতে। তখনও জানতাম না
এই শ্যামপুরুষ আমার প্রেমিক, আমার বর হবে। তখন জানতাম শুভ্রান্ত ও আমি শুধুই ক্লাসমেট, অথচ 3 বছর ভালোবাসার পর আজ থেকে সে আমার পতি পরমেশ্বর, আমার স্মৃতির সিঁতুরদাতা, আমার রক্ষা কবচ। যাই হোক যাই হোক, তার গুণগান কম করি না, হয় মশাই যখন ডায়েরি পড়বে নিজেকে এভারেস্ট বিজয়ী ভাববে, তার ভাব বেড়ে যাবে। পুরুষ মানুষের অধিক কিন্তু ভাব বাড়লে তারা নিজেকে এভারেস্টের চূড়ায় নিয়ে যায়, যা পরে আমাদের জন্যই দুষ্কর। 23 এপ্রিল 1999। আজ বর্মশাই একটা মেয়ের বেবি ইচ্ছা পোষণ করেছে। আমার দ্বিতীয় একটা দেবযানী লাগবে। ইস, আমার বুঝি লজ্জা লাগে না? 7 পাকে বাঁধা পড়েছি, 5 মাস অতিবাহিত হলো। তার মাঝে মশাইবাবুর গান গাইছে। ভাবছো এটাও লিখতে হয়? আমি লিখেছি। বর্মশাইয়ের প্রথম চাওয়া, না লিখে থাকি কি করে? 8ই সেপ্টেম্বর 1999। অনেকদিন পর আজ ডায়েরি নিয়ে বসেছি। তার অবশ্য কারণ আছে। আমি নিত্যদিনের কর্মকাণ্ড ডায়েরিতে লিখতেও অভ্যস্ত নই, বিশেষ দিনগুলো লিখে রাখি মাত্র। আজ লিখছি কারণ আজ আমি ভীষণ খুশি। ইচ্ছে করছে পুরো বাড়িতে নেচে গেয়ে বেড়াই। এত আনন্দ আমি কোথায় রাখবো বুঝতে পারছি না। কিছুদিন যাবৎ শরীরটা ভালো লাগছিল না, ক্ষণে ক্ষণে মাথা ঘুরিয়ে ওঠে। কিছু খেলে 10 মিনিট স্বাভাবিক থাকতে পারি না, গড়গড় করে সব ভেতর থেকে বেরিয়ে আসে। আজ তো মাথা ঘুরিয়ে রন্ধনশালায় পড়েই যাচ্ছিলাম। ভাগ্যিস মা পাশে ছিলেন। তিনি কোনো মতে ধরে পিড়িতে বসালেন। মাকে সব কিছু খুলে বললাম। মা আজ সকাল 10টায় হসপিটালে নিয়ে গিয়েছিলেন ডাক্তার দেখাতে। ডাক্তার দিদি বলল আমার নাকি বেবি হবে, 2 মাসের অন্তঃসত্ত্বা। মা শুনে কি খুশি। বার্ধক্য বয়সে তিনি যেন নাতি নাতনির আসার সংবাদে চঞ্চল কিশোরীতে পরিণত হয়েছেন। পুরো চৌধুরী বাড়ি মাতিয়ে তুলেছেন। চৌধুরী বাড়ির উত্তরসূরি আসছে সে সংবাদে। ইতোমধ্যে পুরো পাড়ায় বৌদি, মাসি, পিসি সকলকে মিষ্টান্ন ভোজন করিয়ে ফেলেছেন। বাবা মশাই আরও মিষ্টি আনতে হাটে গিয়েছেন। দেবর দুটোও ভীষণ খুশি। বৌদির কাছছাড়া হতে চাচ্ছে না। বর্মশাই ব্যবসার কাজে বাহিরে গিয়েছেন, ফিরবেন রাতে। ভালো লাগছে না, কখন বলবো কথাটা। 14ই সেপ্টেম্বর 1999। আজ 6 দিন পর বর্মশাই ফিরেছেন। আমি অভিমান করেছি। মশাই আমার পছন্দের 5টা সাদা শাড়ি উপহার দিয়ে রাগ ভাঙানোর চেষ্টা করছেন, কিন্তু আমি অভিমানী কিশোরীর ন্যায় গাল ফুলিয়ে বসে আছি। আজ তার ক্ষমা নেই। 6 দিন কত কষ্টে ছিলাম। আনন্দের সংবাদটিও যথাযথ সময় দিতে পারিনি, তাই ভীষণ রাগ করেছি। কিন্তু রাগটা বেশিক্ষণ টেকেনি। রাতে কাজ শেষে যখন কামরায় প্রবেশ করি আর তাতে যা দেখি, বাবু পেটে, তা ভুলে খুশিতে নাচতে শুরু করেছি। তিনি শখানেক মালপোয়া, আমতি, আচার আরও কত কি আমার জন্য বিছানায় সাজিয়ে রেখেছেন। ইস, এসব দেখে অভিমান করে থাকা যায়? সব ভুলে প্রথমে পেট পুড়ে অর্ধেক খেয়ে ফেলেছি। পাশে মশাই বসে আছেন, সেই ধ্যান নেই। হঠাৎ তার আলিঙ্গনে ধ্যানভঙ্গ হয়। তিনি আমাকে দুপুরে লুকিয়ে আচার খেতে দেখেছিলেন। আচার খাওয়ার কারণ মাকে জিজ্ঞাসা করতে মা জানান আমি প্রেগনেন্ট। শুনেই তিনি আমার পছন্দের সব খাবার এনে হাজির করেছেন। আর কি রেগে থাকা যায়? ক্ষমা করে দিয়েছি। বাবুর আসন্ন সুসংবাদ শুনে মশাই প্রচুর পরিমাণে খুশি। আমাকে জড়িয়ে ধরে কেঁদেছেন, হেসেছেন, মানে দুটোই একসাথে। আমার পাগল বরটা। আমি বসে বসে আচার খাচ্ছি আর শ্যামপুরুষের কান্না দেখছি। আচার খেতে খেতে পুরুষ মানুষের কান্না দেখার মজাই আলাদা। 7ই অক্টোবর 1999। আজ অনেক দিন পর সুশীর সাথে কথা হয়েছে। পাগলিটা কারো প্রেমে পড়েছে, কিন্তু কার প্রেমে পড়েছে বলতে নারাজ। কে জানে কে এসে। ছুটকি বেজায় খুশি বাবু হওয়ার সুসংবাদে। বলল কি চমক আছে আমার জন্য, জানি না কি এমন চমক দিবে। বললাম দিদিকে এসে দেখে যা।
বলল সারপ্রাইজ নিয়ে একসাথে আসবে। মা বাবা ঢাকা থেকে এসে দেখে গিয়েছেন। 20শে নভেম্বর 1999। অনেক দিন পর ডায়েরি নিয়ে বসলাম। আজ হসপিটালে গিয়েছিলাম, 4 মাস চললাম। বাবু সুস্থ আছে। ডাক্তার দিদি বলল বাবু ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবুও আমার বরমশাই ভয় পান। কি পাগল বর পেলাম! মশাই উঠতে বসতে আমার খেয়াল রাখে। মা বাবা মশাই আমাকে দিয়ে কিচ্ছু করাতে চান না। বরমশাইকে দিয়ে কাজের মাসি রেখেছেন। আমাকে বিশ্রাম নিতে বললেন। সর্বক্ষণ বিশ্রাম নেওয়া যায়? কপাল করে শ্বশুর শাশুড়ি, 2 ছোট বর এবং একটা পাগল বর পেয়েছি। 27শে নভেম্বর 1999। সুচিতার আজ বিয়ে। ছুটকি যাকে ভালোবাসে সে মুসলিম। বাবা মা রাজি নয়, কিন্তু ওর জেদ ওই মুসলিম ছেলেকেই বিয়ে করবে। বুঝলাম না ওর কি হলো। এ নিয়ে মা বাবার সাথে ঝগড়া করেছে, তারপরেও সে ওই ছেলেকেই বিয়ে করবে। আমি আমার বাবুর বাবাকে ভালোবেসে বিয়ে করেছি, তাই বুঝতে পারছি ভালোবাসার মানুষ পাশে না থাকলে কি হয়। অগত্যা ওকে সাপোর্ট করছি। আছে বা কে ওকে সাপোর্ট করার মতো? মা বাবা জানে আমি ওদের মতো সুশির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছি, কিন্তু তারা জানে না আমি সুশিকে কখনো নিজের থেকে আলাদা করতে পারবো না। ও যে আমার দ্বিতীয় সত্তা। আমরা একে অন্যের পরিপূরক। এত কিছুর মাঝেও একটা মজার বিষয় আছে। ছুটকি একই দিনে বিয়ে করেছে যেদিন আমি করেছি, 27শে নভেম্বর। সালটা পরিবর্তন, 2 বোনের একই দিনে অ্যানিভার্সারি। আজ আমি সুশিকে কংগ্রাচুলেশন করেছি। সুশি আমাকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করেছে। সামনের বছর থেকে 2 বোনকে অ্যানিভার্সারি উইশ করব। দারুণ তাই না? 7 মাস শেষের পথে 2 যমজ বোন। ডাক্তার দিদি বলল 26শে ফেব্রুয়ারি আমাকে 2000 হসপিটালে ভর্তি করাতে হবে। ডেলিভারিতে কিছু সমস্যা আছে। বরমশাই ভিত্তিকর অবস্থায় বসে আছেন। পারলে এখনই আমাকে হসপিটালে রেখে দেন তিনি। যাই হোক না কেন আমি হাসপাতালে ভর্তি হচ্ছি না। আমি চাই বাবু তার পৈতৃকালয়ে ভূমিষ্ঠ হোক। যতই সমস্যা হোক হাসপাতালে যাব না। আমি মাতৃত্বের স্বাদ পেতে চাই। তার জন্য শত কষ্ট সইতে প্রস্তুত। 5ই মে 2000। মা বলতো প্রসবকালীন ব্যথা 20টি হাড় ভাঙার ব্যথার সমান, যা পৃথিবীর কষ্টকর ব্যথাগুলোর একটি। প্রসব ব্যথার সঙ্গে তার কোনো ব্যথার তুলনা করা যায় না। বুঝলাম সত্যি প্রসবের ব্যথায় শরীরের প্রতিটা লোমকূপে ক্ষণে ক্ষণে ব্যথা অনুভব করছি। অবশেষে ঈশ্বরের কৃপায় আমার কন্যা সন্তান হয়েছে। বর্মশাই বাবুকে নিয়ে কি পাগলামি করছে। পারলে অন্তরে জায়গা দেয় তার দ্বিতীয় দেবযানীকে। মেয়েটা তার বাবার মতো শ্যামবর্ণ। তা নিয়ে আমার বরের কোনো আক্ষেপ নেই। মা কিছুটা অসন্তুষ্ট ছিলেন। বর্মশাই যখন বললেন আমার মেয়ে আমার মতো হবে না তো কার মতো হবে মা? বাপ কি বেটি? তখন মা কিছু বলেননি। ছেলের খুশিতে তিনিও খুশি। বাবামশাই কোনো মন্তব্য করেননি, বরঞ্চ তিনি মন্দিরে ভোজনের আয়োজন করেছেন। চৌধুরী পরিবারের প্রথম সন্তান। চৌধুরী আলয়ে মা লক্ষ্মীর আগমন। অসন্তুষ্টের কারণই দেখাচ্ছেন না তিনি। চারিদিকে আনন্দম আনন্দম। আজ আমার মেয়ের নাম রাখা হবে। সুশিটাও দেশে আসবে। ভাবছি ও আসার কয়েক মাস পর দেখতে যাব। মেয়ের নাম রাখা হয়েছে বিভাবরী চৌধুরী। তার পাশাপাশি অন্বেষা নামটা বর্মশাই রেখেছেন। অন্বেষা হিন্দু মুসলিম উভয়ই নাম হয়। তিনি অন্বেষা ডাকেন, আমি বিভাবরী ডাকি। 11ই সেপ্টেম্বর 2000। আজ সুশির বাসায় বেড়াতে যাব। এত কিছুর মাঝে বলতে ভুলেই গিয়েছি সুচিটা মুসলিম হয়েছে। নাতাশা হক ওর নাম। সাদমান হক ওর স্বামীর নাম। সাদমানের বাবা মা ওদের মেনে নেয়নি। বর্তমানে 2জন দেশে এসে কুমিল্লায় অবস্থান করছে। চট্টগ্রাম থেকে কুমিল্লা দূরত্ব কম। আজ আমি বর্মশাই ছোট বিভাবরী আর মাসির বাসায় যাচ্ছি।
আনন্দ লাগছে। ভাবছি ডায়েরিটা সাথে নিয়ে যাব, সুশিকে ডায়েরিটা পড়তে দিব। বরাবর 7টায় সুশির বাসায় পৌঁছাই। ছুটকিটা জানতো না আমরা আসবো। হঠাৎ আমাদের উপস্থিতিতে পাগলিটা খুশির বাঁধ ভেঙেছে। সাদমান হক মোটামুটি সুদর্শন বলা চলে। বিদেশে থেকেছে, সেখানকার আবহাওয়া পরিবর্তন হতে পারে। যাই হোক, অবশেষে 2 বোন এক হয়েছি। বহুদিন পর 2 বোন দুঃখের সুখের আলাপ আদান প্রদান করছি। আনন্দটা প্রকাশ করা যাবে না এই ডায়েরির পাতায়, তাই কম লিখছি। কাল থেকে বাকিটা লিখব। বিভীষিকা স্বর্গ প্রারম্ভিক, 27 নভেম্বর 2002। আজ হতে আমার জীবনটা সম্পূর্ণরূপে পাল্টে গেল। ভুল বললাম, 2 বছর আগেই পাল্টে গিয়েছে। আজ যেটুকু বাকি ছিল সেটাও পূর্ণ হয়ে গিয়েছে। 11 সেপ্টেম্বর 2000, আনুমানিক রাত 4টে। আমার জীবন পাল্টে সম্পূর্ণ এক নতুন অধ্যায় সূচনা। সেদিন ভোরের আলো ফোটার সাথে সাথেই আমার জীবনের এক বিভীষিকা স্বর্গ সূত্রপাত ঘটেছে, যেটা সম্পূর্ণ কালো অন্ধকারাচ্ছন্ন। এতে আলো ক্ষীণ, অন্ধকার বিস্তৃত। বিভাবরী আমার আলো, বাকি সব অন্ধকার। ভাবছ আজ 2 বছর কেন লিখিনি? কি লিখব? লেখার মতো হাজারো কথা ছিল, কিন্তু লিখতে পারিনি। কলিজাটা ক্ষত বিক্ষত হতো লিখব ভাবলে। শশী, আমার শ্যামপুরুষ, 2জন চোখের সামনে মারা গিয়েছে। আমি নির্বাক, সবটা নীরবে দেখেছি, কিচ্ছু করতে পারিনি। সেই 4টে মানুষ অন্ধকারের ক্ষীণ আলোয় আমার চোখের সামনে আমার বোন, আমার স্বামী, 2জনকে নির্মমভাবে হত্যা করেছে। অতীত। সেদিন রাতে 2 বোন কথাবার্তা শেষ করে সুশীটা বিভাবরীকে সঙ্গে নিয়ে গিয়েছিল। মেয়েটা তার মাসিকে পেয়ে আমাকে ভুলে গিয়ে মাসির আদরে 8খানা হয়ে উঠেছে। আমি বললাম বিভাবরীকে আমাকে দিয়ে তোরা ঘুমিয়ে পড়। না, দিল না। উল্টে আমাকে ঘুমাতে পাঠিয়ে নিজে সাদমানের সাথে মেয়েকে নিয়ে সারা রাত জাগবে মনস্থির করলো। আমার কি করার? মেয়েকে বোনের জামাই কাছে সঁপে আমি যাই ঘুমাতে, ঘুমিয়েও পড়ি। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। প্রথমে ভাবলাম ওয়াশরুমে যাব, পরবর্তীতে বিভাবরীকে নিয়ে আসব। শশীটা জেগে থাকুক চাই না, যে ভাবার সেই কাজ। ওয়াশরুমে আমি ঢুকি। এদিকে বিভাবরী তখন কাঁদছিল ফিডিংয়ের জন্য। শশী বিভাবরীকে সাদমানের কাছে রেখে কিচেনে এসেছিল দুধ গরম করতে। আমি তখন ওয়াশরুম থেকে দ্রুত বের হই। উদ্দেশ্য বিভাবরীর কাছে যাব। মেয়েটা কাঁদছে, আমি জানতাম না শশী কিচেনের রুমে। এদিকে আমি রুম থেকে বেরিয়ে যেতে 4জন লোক প্রথমে রুমে ঢুকে আমার বরকে হত্যা করে। তখনও আমি কিচ্ছুটি জানতাম না। আমি বিভাকে কোলে নিতে কিচেন রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম, দেখি শশী দুধ গরম করছে। তখন ভিতর থেকে সাদমান হাঁক পারে, নাতাশা, বিবার জন্য কিছু একটা আনো। হিসু করেছে বিবামণি। সাদমানের কথা শুনেই আমি কিচেন রুমে ঢুকে বললাম, শশী, তুই আমাদের রুম থেকে একটা কাঁথা নিয়ে আয়, বাকিটা আমি দেখছি। সুশী আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, উঠে পড়েছ? যা, আমি বাকিটা দেখছি। শশী কাঁথা আনতে চলে যায়। আমি জানতাম না এটাই হবে ছুটকির সঙ্গে আমার শেষ কথা। আমি হাসি মুখে বাকি দুধটুকু ফিডারে ঢালছিলাম। হঠাৎ আমাদের রুম থেকে কিছু পড়ার আওয়াজ শুনে আমি দেখার জন্য এগিয়ে যাই। তখনই রুমের থেকে 4টে মানুষ পরপর দ্রুত পালিয়ে যেতে দেখি। আমি চোর ভেবে সাদমানকে ডাকতে যাব, 4র্থ ব্যক্তির হাতে ছুরি দেখে কিছুটা ভয় পেয়ে থমকে গিয়েছিলাম। ভয়ে পুরো জমে যায়। হঠাৎ ভালো করে নজর দিতে দেখি ছুরিতে থাকা রক্ত ড্রিম লাইটের আলোয় ঝিলিক দিচ্ছে। মানুষগুলো চলে যেতে কোনো রকমে দৌড়ে রুমে যাই। ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে। ফ্লোরে রোহিত ধারা, শশী রক্তাক্ত অবস্থায় বেটে পড়ে আছে। পাশে শুভ্রান্ত নড়াচড়াবিহীন পড়ে আছে। কাঁপা কাঁপা হাতে কয়েকবার ওকে ডাকলাম, সাড়া দিল না।
হাতটা ভেজা ভেজা অনুভব করতে তাকিয়ে দেখি শুভ্রান্তের পেটে রক্ত লেগে আছে। তার মানে মানুষগুলো আমাদের মারতে এসেছে। মাঝখান থেকে সুশীটা আমার বদলে নিজের প্রাণ হারালো। তখনও আমি আসল সত্যিটা জানতাম না। আমি যা ভেবেছি সেটা সম্পূর্ণ ভুল। আমি জানতাম ব্যবসার সফলতার জন্য শুভ্রান্তের কিছু কাছের লোক ওকে পছন্দ করতো না, হয়তো কোনোভাবে জেনে গিয়েছে। আমরা বাসায় না গিয়ে বাহিরে বের হয়েছি। তারাই সুযোগ নিয়ে আমাদের মারতে ওরা চট্টগ্রাম থেকে কুমিল্লায় এসেছে। অন্ধকারে সুশীকে আমি ভেবে মেরে দিয়েছে, এমনটাই ভেবেছিলাম আমি। আমি যখন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছিলাম, তখন ভেতর থেকে বিভার কান্না। সাদমানের ডাক শুনে নিজেকে স্বাভাবিক করে দুধটা নিয়ে বিভার কাছে যাই। সেদিন আমি স্বার্থপর হয়েছিলাম বিভাটার জন্য। বিভাটাকে বাঁচাতে আমি সবটা ভুলে সাদমানের সাথে সুশীর মতো আচরণ করেছিলাম। স্বাভাবিক বিভাকে ফিডিং করাচ্ছিলাম, কিন্তু অন্তরে অন্তরে সত্যিটার জন্য বুক ফেটে যাচ্ছিল। ব্যবসার জন্য আমার শ্যামপুরুষ নিজের প্রাণটা বিসর্জন দিল। মাঝখান থেকে আমাকে বাঁচাতে সুশী নিজের প্রাণ দিল। ভোরের আলো ফুটল। নিজেকে স্বাভাবিক রেখে রুমের দিকে এগিয়ে যাই। অতঃপর দেবযানী ও শুভ্রান্ত চৌধুরী চিরতরে মারা গিয়েছে সেটা সাদমানকে জানাই। সেদিন আমার সাথে সাথে বিভাও সাদমান দুজনেই কেঁদেছিল। ছোট্ট বিভা তার বাবা মাসিকে হারানোর শোকে কেঁদেছিল, আর সাদমান ও কেন কেঁদেছিল সঠিক কারণ জানতাম না। বরাবরের ন্যায় ভেবেছিলাম হয়তো সুশীর বোন ওর বোন জামাই মারা গিয়েছে বলে কাঁদছে। কিন্তু এটা সত্যি ছিল না। সত্যিটা আমি জানতে পারি বিদেশে আসার 6 মাস পর। সেদিন চোখের সামনে প্রিয় দুজনকে হারিয়ে আমি বিবাহের জন্য বেঁচেছিলাম। আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী শুভ্রান্ত ও দেবযানী ওরফে নকল দেবযানী দুজনকে পুড়িয়ে শেষকৃত্য করার প্রথা ছিল। কিন্তু সুশী ততদিনে মুসলিম রীতিনীতি সংস্কৃতি মেনে চলতে শুরু করে দিয়েছে। তাই দুজনকে না পুড়িয়ে ইসলাম রীতিতে সমাধি দিয়ে বিবাহ সাদমান আমি বিদেশে পাড়ি জমাই। শ্বশুর বাড়িতে দুজনের মৃত্যুর কথা জানিয়েছিলাম। ওনারা হয়তো কেঁদেছেন। বিদেশে এসে আমি সর্বক্ষণ রুমে বন্দি থাকতাম বিভাকে নিয়ে। সাদমান আলাদা রুমে, আমি বিভা 2 মা মেয়ে এক রুমে বন্দি থাকতাম। বিভার আত্মরক্ষার্থে নিজেদের একটা ঠাঁই পেতে সাদমানের কাছে সুশী ওরফে নাতাশা হয়ে বেঁচেছিলাম। কিন্তু মনটা জানতো আমি আসলে কে। অগত্যা ছোট বোনের স্বামীর সাথে কথা বলতে রুচিতে বাধ্য। বিধেয় মা মেয়ে সাদমানের থেকে দূরে দূরে থাকতাম। সাদমান ভাবত দেবযানী চলে যাওয়ায় নাতাশার খারাপ লাগছে, তাই একা সময় চাই। সেরূপ সাদমানও কিছু বলতো না, একা ছেড়ে দিত। তবে মাঝে মাঝে বিভাকে আদর করত। এভাবে টানা 6 মাস রুমে বন্দি ছিলাম। হঠাৎ একদিন আসল সত্যিটা জানতে পারলাম। সুস্মিতা এখানকার বড় মাফিয়া কুইন, যার নাম সুশী। আমার দেওয়া ডাকনাম সেই ছুটকির সুশীটা মাফিয়া জগতের কুইন। সাদমান তার পার্টনার। সেদিন আমাদের নয়, বরঞ্চ সুস্মিতা ও সাদমানকে মারতে বিদেশ থেকে লোক গিয়েছিল দেশে, বিপক্ষ দলের কাটামুক্ত করতে। শুভ্রান্তকে সাদমান ভেবে, সুশীকে মাফিয়া কুইন সুশী ভেবে বিপক্ষ দল তাদের খুন করেছে। সুশীর পরিবর্তে সেদিন আমার মৃত্যু হতো। ভাগ্যক্রমে ঈশ্বরের কৃপা, আমি বিভা, আমার মা লক্ষ্মীর আশীর্বাদে সেদিন মা মেয়ে দুজনে বেঁচে যাই। সাদমান জানে আমি নাতাশা। দেবযানী মারা গিয়েছে, যেমনটা আমি ভেবেছিলাম। ঠিক একই ভাবনা সাদমান ভাবছে। আমি ভেবেছিলাম শুভ্রান্তের শত্রু আমাদের মারতে এসে ভুলে সুশীকে মেরেছে। তদ্রূপ সাদমান ভেবেছে লিডার সুস্মিতাকে মারতে এসে সন্ত্রাসীরা দেবযানী ও শুভ্রান্তকে মেরেছে। সাদমানের ভাবনা সত্যি, আমি ভুল ছিলাম। এই সত্যিটা জানার পর নিজের মাঝে একরকম জেদ চেপে ধরে। সিদ্ধান্ত নিলাম
সাদমানকে যখন সত্যিটা জানাইনি, আর কখনো জানাবও না। নিজের অন্তরে যে দেবযানীকে জীবিত রেখেছিলাম, সেদিনের পর থেকে সেই দেবযানী মৃত ঘোষিত হয়। সুস্মিতা ওরফে নাতাশা বেঁচে থাকে। মাফিয়া দলের কুইন সুশি, সাদমান হকের স্ত্রী নাতাশা হক। নিজের গর্ভ সন্তান হয়েও বিভাবরী চৌধুরীর মাসি হয়ে পৃথিবীতে আমার অস্তিত্বে আধিপত্য আরম্ভ হয়। যে দেবযানী গুলি, অস্ত্র, রক্ত দেখে ভয়ে সিটিয়ে যেত, সেই দেবযানী সুস্মিতা রূপে সব কিছুতে অভ্যস্ত হয়ে পড়ে। সুস্মিতাও শ্যামপুরুষের খুনিদের শাস্তি দিয়েছে, তবে আমি মার্ডার করিনি। সাদমানও দলের লোক করেছে। সুশীর রুমান্তে আমি আদেশ দিয়েছি। মাফিয়া জগতে আমি কিছুই জানতাম না, তাই মাফিয়া দলের নামমাত্র কুইনের পদে বহাল ছিলাম। সাদমান সবটা দেখাশোনা করত। অতঃপর আস্তে আস্তে সাদমানকে সহ্য করতে শুরু করি। 2 বছর পালিয়ে পালিয়ে বেরিয়েছি সাদমানের সাথে, কিন্তু আর সম্ভব নয়। সাদমান আমাকে সন্দেহ করার আগে নিজেকে অনেক বুঝিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি সত্যিকারের নাতাশা হব, সাদমানের বউ হব। আমি জানি এমনটা ভাবা বেমানান, তবে সাদমানের ধর্ম, ইসলাম সংস্কৃতি, বড় বোন তার ছোট বোনের জামাইকে বিয়ে করতে পারবে। সেক্ষেত্রে আগে ইদ্যত পালন করতে হবে। ইদ্যত আমার 1 বছর আগেই পালন হয়ে গিয়েছে, সমস্যা হবে না। অবশিষ্ট থাকে আমার ধর্মত্যাগ। প্ল্যান ছিল চুপিসারে একটা মসজিদে গিয়ে মুসলিম হয়ে যাব, কোনো বাহানায় সাদমানকে বিয়ে করব, যেন সাদমান না জানে। প্ল্যান অনুসারে আমি গতকাল মুসলিম হয়েছি। আজ দেবযানী ও শুভ্রান্ত, নাতাশা ও সাদমান, আমাদের 4 জনের অ্যানিভার্সারি। শ্যামপুরুষকে ভুলে আজ অ্যানিভার্সারি মিথ্যা বাহানা সাদমানের সাথে কবুল পড়ে জীবনের দ্বিতীয় এবং শেষ বিয়ে সম্পূর্ণ করলাম। আমার শুভ্রান্তকে বিনা দোষে সাদমান সুশীর জন্য প্রাণ দিতে হয়েছে। বিভা পিতৃহারা হয়েছে। আমি বেঁচে থাকা সত্ত্বেও আমার মৃত্যু। বাকিটা জীবন ছোট বোন জামাইয়ের বউ হয়ে বাঁচতে হবে। সবকিছু বড্ড বিষাক্ত অতীত। আমি চাই না সাদমান কখনো সত্যিটা জানুক। আমি ওপরওয়ালা ব্যতীত যদি এ সত্যি আর কারোর জানার অধিকার থাকে, সেটা একমাত্র বিভাবরী পাবে। আমার বিভা, সুশান্তের অন্বেষা। আজ থেকে আমার আরেক সংসার শুরু। সংসারটা করা হবে, কিন্তু মন আমার শুভ্রান্তের দ্বারে পড়ে থাকবে। আমাকে ক্ষমা করো শুভ্রান্ত, তোমার একান্ত হয়েও হতে পারলাম না। ভাগ্য, বিধাতা আমাদের ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিলেন। বিধির বিধান খণ্ডাতে পারে কজন। আজ আমার অবস্থান দেখে যে কেউ হাসবে, কথা শোনাবে, ছিছি করবে, বেহায়া দাগ লাগাবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমি যে পরিস্থিতিতে ছিলাম, একটিবার আমার স্থানে নিজেকে বসিয়ে বিবেচনা করো। আমার উপর কি ঝড় হয়েছে অনুমান করতে সক্ষম হবে। আমরা আমাদের সমাজের অন্যের দুঃখের কেবল উপহাস করতে পারি, অথচ কখনো নিজেকে সেই জায়গায় রেখে যথাযথ বিবেচনা করার প্রয়োজন বোধ করি না। উপহাস্য ছেড়ে একদিন যুগপৎ পরিস্থিতিতে নিজের অবস্থান করো, তাহলে সেদিন আর উপহাস্য আসবে না, বরং মায়া হবে সেই ব্যক্তির প্রতি যে একদিন তোমার মতো একই পরিস্থিতি সহ্য করেছে। আমরা তখনই একজন মানুষের কষ্ট অনুভব করতে সক্ষম যখন সেই কষ্টটা নিজেরাও ভোগ করি, তার পূর্বে নয়। 2রা মার্চ 2005। 3 বছর অন্তর আমি আবারও মা হব, দ্বিতীয় সন্তানের মা। কোনো খুশি অনুভব করছি না, হয়তো আর কোনোদিনও খুশি হব না। শুভ্রান্তকে মিস করছি। বিভা বড় হচ্ছে, সেই সাথে সময় এগিয়ে আসছে। ওর ধর্মত্যাগ দেওয়া,
আর কিছু লিখতে ইচ্ছা করছে না। সমগ্র বিষাদ, বিভীষিকা। 31শে ডিসেম্বর 2005। দ্বিতীয় কন্যার জননী হলাম। মেয়ের নাম ফাবিহা নীরা। 10ই জুলাই 2006। ইচ্ছা করছে না দেশে যেতে। শুভ্রান্তের আত্মা আমায় তাড়া করে বেড়ায়। বিবাহ 1 সপ্তাহ পূর্বে ধর্মত্যাগ দিয়েছে। বিবাহরী চৌধুরীর নামটা মুছে নতুন নাম দিতে হয়েছে, কিন্তু অন্বেষা নামটা বাদ দিতে পারিনি। শুভ্রান্তের সেই স্মৃতিটা রাখি বিভার মাঝে, তাই নাম দিয়েছি অন্বেষা মেহরিন আভা। সাদমান আপত্তি করেনি, বরঞ্চ ও খুশি। অন্বেষা নামটাও ওর পছন্দ। কাল দেশে যাব। 12ই জুলাই 2006। কুমিল্লাতে স্থানান্তর হয়েছি, আগের জায়গায় নয়। সুশী সাদমানের কালো টাকায় গড়া বিশাল বহু অট্টালিকায় উঠেছি। 13ই জুলাই 2006। সুশী শুভ্রান্তের কবর দুটো দেখে আসলাম। সাদমান জানে না, হয়তো সাদমানও কোনো একদিন দেখতে যাবে কবর দুটো, কিন্তু সত্যিটা কখনো জানবে না। কবরে দেবযানী নয়, সুস্মিতা শয়ন করেছে। 25শে ফেব্রুয়ারি 1909। পুনরায় তৃতীয় কন্যার জন্মনি। মেয়ের নাম তাবাসসুম তুবা। 17ই এপ্রিল 2017। সাদমানের ইচ্ছে একটা ছেলে সন্তানের। ইচ্ছা পূরণ করতে চতুর্থবার কনসেপ্ট করেছিলাম। ছেলে কপালে নেই, মেয়ে জন্ম দিয়েছি। বিবাহ গর্ভে থাকাকালীন শুভ্রান্ত একদিন কথার তালে বলেছিল, দেবযানী, তুমি কখনো গণেশের মাতা হইও না, তুমি হবে লক্ষ্মীর জননী, তুমি হবে আমার গোটা কয়েক ছোট ছোট দেবযানীর জননী। বুঝলে, শুভ্রান্তের ইচ্ছা পূরণ হচ্ছে। সাদমানের সাথে থাকাটা অভ্যাসে পরিণত হয়েছে। শুভ্রান্ত না থেকেও আত্মায়, ভাবনায়, আভার মাঝে বেঁচে আছে। 30শে মে 2018। 28 তারিখ শহরে বোমা ব্লাস্ট হয়েছে, যার পুরো প্ল্যান সাদমান ও মিনহাজের। আমি ব্লাস্ট হওয়ার পরে জেনেছি আভাটা একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসত, পাখি নাম। আমার ধারণা পাখি ব্লাস্টে মারা গিয়েছে। আভাকে আজকে খুঁজে পেয়েছি একটা হসপিটালে। মেয়েটা কেমন পাগল পাগল আচরণ করছে। পাখি নামের মেয়েটাকে চিনি না, কখনো ওর সম্পর্কে জানা হয়ে ওঠেনি। আভাটা সারাক্ষণ পাখি, মেহরাব এই দুটো নাম বিড়বিড় করে। মেহরাব না কাকে পেতে হবে বুঝি না। মেয়েটা কি যা তা বলে। কিছুদিন পর ওর এক্সাম, ভাবছি ওকে কুমিল্লা থেকে চট্টগ্রাম পাঠিয়ে দিব কিছুদিনের জন্য। আশা করছি গৌরব বিভাকে কাছে টেনে নিবে। ভাইয়ের শেষ স্মৃতি। 30শে জানুয়ারি 2019। 1 ফেব্রুয়ারি আবার এসএসসি পরীক্ষা শুরু। চট্টগ্রাম দিয়ে এসেছি। গৌরব সাদরে আভাকে গ্রহণ করে রেখেছে নিজের শ্বশুর বাড়িতে। নিজের মেয়ে মাসির পরিচয় নিয়ে প্রবেশ করতে হয়েছে। আভা কখনো জানতেও পারবে না এটাই হচ্ছে ওর পৈতৃক নিবাস। কি হতভাগা কপাল আমাদের মা মেয়ে দুজনের। বিধি। 29শে সেপ্টেম্বর 2022। অনেকদিন পর লিখছি। আজ একটা হাসির ঘটনা লিখব, সেই সাথে লিখব আভার জীবন সঙ্গীর ব্যাপারে। আজ শপিং মল গিয়েছিলাম আভাদের জন্য কিছু কেনাকাটা করতে। বিল মিটিয়ে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে পার্কিং লটে আসতে কোথাওতে একটা ছেলে এসে আমার বরাবর দাঁড়ালো। বিনা বাক্যে আমার হাত থেকে শপিং ব্যাগগুলো তার হাতে নিয়ে নিল। আমি কিছু বলবার আগেই ছেলেটি বলল, আন্টি কিছু মনে না করলে আপনার সাথে কিছু শেয়ার করা যাবে? ছেলেটাকে লক্ষ্য করলাম, দেখতে সুদর্শন, মার্জিত আচরণ, তাই ওর কথা রাখতে রাজি হলাম। দুজন রেস্টুরেন্টে যাই। ছেলেটা কিছু খাবার অর্ডার দিল, অতঃপর বিনা সংকোচে নির্দ্বিধায় বলল অন্বেষাকে সে বিয়ে করতে চাই। আমি যদি রাজি হই
আগামী 1 সপ্তাহে বিয়ে সম্পূর্ণ করবে। আমি অবাক হলাম, জিজ্ঞাসা করলাম, তুমি অন্বেষাকে দেখেছো? বললো দেখিনি। একেবারে বিয়ে পরে দেখবে? আমি অন্বেষাকে না দেখে ভালোবাসি। আমি পুনরায় অবাক হলাম, বললাম, অন্বেষার সবটা জানো? জবাবে জানালো না। এবার যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছালাম। বুঝলাম ছেলেটা ধুরন্ধর, পেশায় আর্মি, যেমন তেমন নয়, আর্মি মেজর। খুশি হলাম মেজরের সাহস দেখে। যে ছেলে মেয়েকে ইমপ্রেস করার মতো সময় ব্যয় না করে মেয়ের মাকে বিনা সংকোচে নির্দ্বিধায় কন্যা সম্প্রদানের জন্য প্রপোজাল দিতে পারে, সে ছেলে নিঃসন্দেহ সাহসী। কেন যে দ্বিতীয়বার না ভেবে হ্যাঁ করে দিলাম? যে ছেলে আমার মেয়েকে ভালোবাসবে, ওর কেয়ার করবে, সর্বোপরি আভা শ্যামবর্ণ জেনেও নির্দ্বিধায় বিয়ে করতে চাইবে, তার কাছে কন্যা সম্প্রদান করাই যায়। সাদমানকে রাজি করলাম। বিয়ে ঠিক হয়েছে। মেয়েটার 1 সপ্তাহ আমাদের কাছে থাকবে না, ভাবতেই কষ্ট হচ্ছে। যার জন্য আমার এত লড়াই, অবশেষে তার যথাযথ একটা ঠিকানা গড়তে পেরেছি, ভেবে শান্তি লাগছে। এইবার আমার পাপের বিনাশ হোক, কষ্ট পাবো না। শুভ্রান্ত, তুমি দেখো তোমার অন্বেষা খুব সুখে থাকবে। 8 দিন ছেলেটা ভালো। 3রা অক্টোবর 2022। আজ আবার বিয়ে। মেয়েটা সকালে ভীষণ কেঁদেছিল আমাকে ধরে। ভালোবাসে তো, সেই জন্য। ভার্সিটি থেকে এসে যখন শুনল ওর বিয়ে, মেয়ের সে কি রাগ, কেঁদে কেটে অস্থির। এ বিয়ে হতে দিবে না। তবে আলহামদুলিল্লাহ, অবশেষে বিয়ে হলো। আমি জানি মেয়েটা এখন রেগে আছে, কিন্তু বেশি দিন নেই তার রাগ ভাঙতে। 8 দিন ছেলেটা সত্যিই ভালো, ভালোবাসে আমার মেয়েটাকে। স্বামীর ভালোবাসায় কখনো কমতি রাখবে না ছেলেটা। যেন শুভ্রান্ত আর দেবযানী, যাদের মাঝে ছিল না ভালোবাসার কমতি। 1 নভেম্বর 2022। এত কষ্ট সহ্য পরেও আমি যাহা করতে চাইনি, 2 দিনে একটা মেয়ে এসে সেই দুঃসাহস দেখানোর প্রয়াস, আমার কলিজায় আঘাত করার প্রয়াস। এত কষ্ট সহ্য করেছি যার জন্য নিজের অস্তিত্ব বিলীন করতে 2 বার ভাবিনি তাকে আমার থেকে কেড়ে নিতে চাই। মিনহাজুলের মেয়ে। আমি কখনো কোনো মানুষকে খুন করিনি। সুশীর পদে বহাল থেকেও সব কিছু সাধনান করেছে। মুনার জন্য এই প্রথম আমি অস্ত্র হাতে নিয়েছি। মুনাকে পৃথিবী থেকে সরাতে 2 বার ভাবিনি, ভয় পাইনি। অন্তত ক্রোধে মুনাকে হত্যা করেছি। এই প্রথম নৃশংস হয়েছি। 12 নভেম্বর 2022। আমার মনে হচ্ছে 8 দিন আমাদের সম্পর্কে কিছু জানতে পেরেছে। কেন যে মনে হচ্ছে সুশি, সাদমান, আমাদের সমস্ত পাপ ক্রমশ বিনাশের পথে ধেয়ে যাচ্ছে। তবে কি ভুল করলাম আমাকে 8 দিনের সঙ্গে বিয়ে দিয়ে? 2 যুগের বেশি ধামাচাপা থাকা রহস্যের খোলাসার সময় আসন্ন। 20 নভেম্বর 2022। আমার ধারণা সত্যি। 8 দিন সবটা জানি, পালানোর পথ নেই। সাদনান পালানোর চেষ্টা করেছে, কারণ ওর পাপ আছে। আমার যেটুকু পাপ আছে তার জন্য শাস্তি পেতে আমি সর্বদা প্রস্তুত। তাই নির্বাক বসে বসে নিজের বিনাশের দিন গুনছি। আভা জীবনসঙ্গী পেয়ে মীরাটাও খুব হবে। তুবা মীরার কি করব? তুবাটা পাগলি, চঞ্চল, অল্পতে কেঁদে কেটে শেষ হয়। মীরা ছোট। আমরা যা পাপ করেছি আজ বা কাল সবটা সবাই জানবে, সেটাও 8 দিনের মাধ্যমে। মেয়ের ভালো চাইতে নিজেদের সর্বনাশ ডেকেছিলাম, বুঝতে পারিনি। 21 নভেম্বর 2022। 8 দিনকে বন্দি করেছে সাদমান। আভাটাকে নিজের চোখের সামনে কষ্ট পেতে দেখেছি, কিন্তু কিছু করতে পারছি না, কিচ্ছু করতে পারবো না। তাকিয়ে থাকা ব্যতীত। 25 নভেম্বর
2022। 8 দিনকে ওরা নির্মম অত্যাচার করছে। আমি বাকিটা কোথায়? মা কি বাকিটা লিখতে পারেনি? অন্বেষা পড়েছে ডায়েরি, আমাকে কেন বলেনি? নাকি মা নিষেধ করেছিলেন? মা সবাইকে বেশ কেন খাওয়ালেন? এই কেস শেষ হয়েও শেষ না, মাকে জিজ্ঞাসা করতে হবে। আপাত দৃষ্টিতে তাকালেন নাতাশা, মার অপরাধ কম, তবু যা করেছে নাইনের চোখে বাবা মা দুজনেই অপরাধী। আপনি এখনো গহনা করছেন? সবাই তৈরি, চলুন। আফি একা একা বসে আছে। আজ আফি সিয়ামের বিয়ে, বান্ধবী প্রেগনেন্ট, আফির মাত্র ইজাব হয়েছে। আফি তাহা বরদাস্ত করতে পারছে না, বেহায়া হয়ে নিজের বিয়ের কথা বলেই ফেলেছে। তার বেহায়াপনার সিয়াম অতিষ্ঠ। স্যার, ম্যাম, আঙ্কেল, আন্টি সম্মুখীন মান সম্মান সব শেষ। অগত্যা আজ দুজনের বিয়ে। আভার কথা শ্রবণ হতে আর্থিন মুখ তুলে তাকালো আভার দিকে। হাতে ডায়েরি। আভা পুনরায় জিজ্ঞেস করে, কি হলো, পেয়েছেন গহনা? নাতাশা মায়ের ডায়েরিটা পড়েছিল অন্বেষা। ডায়েরি? ডায়েরি কোথায় পেয়েছেন আপনি? কথাটা বলেই আভা দ্রুত কাবার্ডের দিকে এগিয়ে যায়। প্রতিটা কাপড়ের ভাঁজে ভাঁজে তন্ন তন্ন করে ডায়েরিটা খুঁজে। আরদিন সবটাই দেখলো, কিছু বলল না। বিনা বাক্যে বসা থেকে উঠে ডায়েরিটা আভার দিকে এগিয়ে দিল। আভা ডায়েরিটা এক প্রকার ছিন্ন নিয়ে কাবার্ডে রেখে লক করে ফেলল। আমি ডায়েরিটা পড়েছি অন্বেষা, তুমি পড়োনি? কেন পড়লেন মেজর? অন্তত একবার আমায় জিজ্ঞেস করতে পারতেন। আমি পড়িনি, ভয় হচ্ছে পড়তে। মা বলেছে আমি মাকে পূর্বের চেয়েও বেশি ঘৃণা করব যখন আমি সত্যিটা জানতে পারবো। যে ঘৃণা নিয়ে বেঁচে আছি তার দ্বিগুণ হোক, আমি চাই না এটা। আমি কখনোই এটা পড়বো না, কখনো না। মা আরো বলেছিল কাউকে না দেখাতে, আপনাকেও নয়। কেন পড়লেন আপনি এটা? কথাগুলো বলতে বলতে আভা হাঁপিয়ে ওঠে। আরদিন দ্রুত পায়ে এগিয়ে এসে আভাকে পানি খেতে দেয়। পানিটা খেয়ে আভা কিয়দাংশ স্থির বসে থাকে। এত স্ট্রেস কেন নিচ্ছ? শান্ত হয়ে বসো, আমার কথাগুলো শোনো। তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। মা বলেছে তুমি তাকে ঘৃণা করবে, কিন্তু তার ভাবনা মিথ্যেও হতে পারে। এমনও হতে পারে তুমি ডায়েরিটা পড়ে যেটুকু ঘৃণা করতে পুরোটাই মিয়ে গেছে। আমি পুরো ডায়েরিটা পড়েছি, খারাপ কিছুই পাইনি। তবে একজন প্রেমিকার ছোট ছোট পাগলামি দেখেছি এক মায়ের মমতা, অনুভব করেছি একজন নারীর অসহায়ত্ব, দেখেছি কাল আবর্তনে একজন ভীতু রমণীকে কালী হতে, নিজের মাঝে 2 যুগের বেশি এক অজানা সত্য লুকিয়ে গুমরে গুমরে মরতে, একজনকে মনে প্রাণে ভালোবেসে পরিস্থিতির শিকার হয়ে অন্যের সংসার করতে, নিজের অস্বস্তি বিলীন দিতে। বলে শেষ হবে না। তুমি ডায়েরিটা এক্ষুনি পড়বে। আমি নিচে যাচ্ছি, মা বাবা নিধির নীরাদের বলছি বিয়েতে চলে যেতে। আমি পরে যাব, ততক্ষণে পড়ে ফেলো, আসছি। আরদিন চলে যেতে আভা দিশাহারা চিত্তে এগিয়ে যায় কাবার্ডের দিকে। ডায়েরিটা নিয়ে বিছানায় বসে। অতঃপর প্রতিটা পৃষ্ঠা একে একে পড়তে আরম্ভ করে। নিজের চোখের সামনে বাবা মার ভালোবাসা দেখে আভা হাসছে। আভা হাসছে। বাবা কতটা ভালোবাসতেন মার ডায়েরিটাই বলে দিচ্ছে। অনন্ত রাশি এসে বিভীষিকা স্বর্গের প্রারম্ভিকে নামটা পড়তেই আভার মনটা বিষিয়ে ওঠে। পরপর প্রতিটা পৃষ্ঠা পড়েছে আর কেঁদেছে। আরদিন ততক্ষণে নিচ থেকে উপরে চলে আসে। রুমে প্রবেশ করেই দেখে আভা কাঁদছে। মেয়েটা অবশেষে পড়ল। আরদিনের বিশ্বাস আভা ঘৃণা করবে না, বরং পারলে এক্ষুনি মার কাছে যেতে চাইবে। গাড়ি চলছে পুরো দমে। গন্তব্যে কমিউনিটি সেন্টার, যেথায় অফিস সিয়ামের বিয়ে সম্পূর্ণ হবে। ড্রাইভিং সিটে ড্রাইভ করছে আরদিন, পাশে আভা নীরবতা পালন করছে। তার নেত্রদয় সিক্ত আফির বিয়েটা সম্পূর্ণ হওয়ার অপেক্ষা। মায়ের আলিঙ্গন ব্যতীত তার ক্রন্দন রুদ্ধ হবে না। খোলা জানালার ধারে মাথা রেখে এক মনে তাকিয়েছেন নীলিমা অন্তরিক্ষের অভিমুখে। আপন শীতে মায়ের ভালোবাসা, তার মমতা, তার আত্মত্যাগ সর্বত্র গণ্য করেছে আভা। ভালোবাসা বুঝি এমনই হয়? মায়ের মমতা কি একেই বলে? শত কষ্ট সহ্য করে নিজের ভালোবাসার শেষ স্মৃতিটুকু আঁকড়ে ধরে বাঁচবার অভিপ্রাস তাকে সংজ্ঞায়িত করে। যে মা নিজের অস্তিত্ব বিলীন করে আমায় বাঁচিয়ে রাখতে সর্বদা লড়াই করে এসছেন নিজের সাথে, নিজের অস্তিত্বের সাথে। একজনকে ভালোবেসে অন্যের সংসার বাঁচিয়ে রাখতে কতই না যন্ত্রণা সহ্য করেছেন। অথচ আমি কি করেছি? বিনিময়ে তাকে ভালোবাসার বদলে ঘৃণা উপহার দিয়েছি। আমি ভালো করে সামান্য কথাটুকুও বলিনি। আমি আজ 4 মাস শেষের পথে।
সাদমান বাবার সাথে দেখা করেছি 2বার। শেষ দেখায় বাবাকে ভীষণ আনন্দিত দেখাচ্ছিল। মানুষটা যতই খারাপ হোক নিঃস্বার্থে ভালোবেসেছেন, কখনো বাবার কমতি অনুভব করতে দেননি। আমি যে ওনার মেয়ে নই, স্ত্রীর বোনের মেয়ে, কখনো বুঝতে দেননি। আমি প্রেগনেন্ট শুনে নানা হওয়ার খুশিতে কেঁদে ফেলেছিলেন সেই দিন। দেখেছি সাদমান হককে। সুব্রত চৌধুরীর অস্তিত্ব সম্পর্কে অবগত হয়েছে 5 মাস আগে, পরন্তু সাদমান হক আমার অস্তিত্বে মিশে আছে শিশুকাল হতে। 6 মাস আগে হসপিটালে মা অনেক সুন্দর আর নিখুঁত গল্প সাজিয়েছিলেন দেবযানী, সুস্মিতা, সাদমান 3 জনকে নিয়ে। ধূসর রেখেছেন সুভ্রান্ত চৌধুরীর সত্তা। 27শে নভেম্বর মা বাবার অ্যানিভার্সারিতে মেজর সাহেব যদি না সত্যটা উন্মোচন করতেন, হয়তো সুভ্রান্ত চৌধুরীর অস্তিত্ব আমার কাছে চিরকালই অজানা থেকে যেত। সুভ্রান্ত চৌধুরী আমার জন্মদাতা, পরন্তু সাদমান হক আমার বাবা, যার গায়ের গন্ধ আমার সর্বাঙ্গে বাবা বাবা অনুভূতি ছোঁয়। আমরা পৌঁছে গেছি অন্বেষা। আভা শুনতে পেল না আর দিনের কথা। চলন্ত গাড়ি থেমে গিয়েছে, পৌঁছে গিয়েছে নিজের গন্তব্যে, সেদিকে ধ্যান নেই তার। বেখালি মা বাবার কথায় ভাবান্তর। আর দিন ড্রাইভিং সিট থেকে নেমে গাড়ির ডোর বন্ধ করে আভার পাশে দাঁড়ালো। খোলা জানলা দিয়ে হাত বাড়িয়ে আভাকে পুনরায় ডাকলো। দৈবাত আর দিনের ডাকে ভাবনাচ্যুত হয় আভা। নিজেকে ধাতস্থ করে গাড়ি থেকে বেরিয়ে আসে। আর দিন প্রশ্ন করলো, কি ভাবছিলে? মা বাবার কথা। আচ্ছা মেজর সাহেব, সেদিন যদি মা, সুব্রত বাবা, সুস্মিতা মাসির বাসায় বেড়াতে না যেতেন, তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না, তাই না? হয়তো না, কিন্তু তোমাকে আমি পেতাম না। যা হয়েছে মঙ্গলের জন্য হয়েছে, এত ভেবো না। আমরা যে পিতামাতা হারালাম সেটার কি হবে? দ্বিতীয় মা বাবা পেয়েছো, পাওনি? আচ্ছা চলুন, আফিটা হয়তো গাল ফুলিয়ে আলু হয়ে বসে আছে। থাকতেও পারে। যা একখানা শালি পেয়েছি, মাশাআল্লাহ। নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে 2 বার ভাবে না। আর গর্ধব সিয়ামটা বিড়ালের মতো মিয়াও মিয়াও করে। আমি বলে রাখছি, দেখো, সিয়ামের কপালে অসীম দুঃখ লেখা আছে। মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমার বেশি খারাপ, সারাক্ষণ সিএম ভাইয়ের উপর অত্যাচার করবে? করতেও পারে। সিয়াম যা বোকা। মেজো ওর ভালো হচ্ছে না, আপনি হাসছেন। হাসছেন কেন? মুখ বন্ধ করুন। আর দিন থামলো না, হু হা করতে হাসতে লাগলো। একটা সময় আভাও সঙ্গ দিল। হাসতে হাসতে আর দিন হঠাৎ থেমে গেল, কিন্তু আভা তখনও হাসছে। আর দিন বাধা দিল না। হাসানোর জন্যই কথাগুলো বলা। তাকেই রইল হৃদহরণীর হাসি মাখা বদন পানে। মেয়েটা মুখ গুমড়ো করে ডাকলে আর দিনের কেন যে কোনো কিছুই ভালো লাগে না। তার শ্যাম্যই থাকবে হাসি খুশি প্রাণবন্ত। তাহলে আমিও আমার বেবি দুজন ভালো থাকার এনার্জি পাবো। যাওয়া যাক। চলুন। নীরা, তুবা ও আফির কিছু মামাতো বোনরা মিলে সিয়ামকে ঘিরে ধরেছে হাত ধোয়ার টাকা দেওয়ার জন্য। 20,000 ব্যতীত বরের হাত ধোয়ানো হবে না। নিধিরের মন্তব্য, এত টাকায় হাত ধোয়াতে হবে বরকে? অসম্ভব। দরকার পড়লে আমরা নিজেদের বরের হাত ধুয়ে হাত ধোয়ার প্রক্রিয়া সেরে নেব, তবুও এত টাকা দেব না। প্রত্যুত্তরে তুবা ও আফির মামাতো বোনরা ঝগড়া শুরু করে দেয়। নীরা কিছু বলল না, সাইডে গিয়ে জাস্ট একটা মেসেজ সেন্ড করে নিধিরের ফোনে। অপরান্তে হঠাৎ ফোনে মেসেজ টোন বাজতে নিধির স্ক্রিনে দেখায়। মেসেজ ওপেন করে যা দেখে তাতে দ্বিতীয়বার টাকা নিয়ে ঝগড়া করার সাহস পেল না সে। অতএব বিনা বাক্যে 15,000 টাকা সিয়ামকে দিয়ে দিতে বলে। বিয়েতে মারুফ, নিয়াজ, মিরাজ, সাদিক উপস্থিত ছিল। আকস্মিক নিধিরের এমন মন্তব্য শুনে বর সহ উপস্থিত সকলে বিস্মিত হলো। কি হলো? নিধির কেন দল পাল্টালো? বুঝতে পারল না কেউ। হাত ধোয়ার প্রক্রিয়া বাদ দিয়ে উপস্থিত সকলে তাকিয়ে আছে নিধিরের বাণী। নীরা এক কোনায় দাঁড়িয়ে মিটে মিটে হাসছে। এদিকে সকলের এহেন দৃষ্টিতে নিধির কিছুটা অস্বস্তি বোধ করছে। ঝুঁকে সিয়ামের কানে কানে বলল, ভাই রক্ষা করো, মনে আছে কয়েক মাস আগের কথা? আমাদের সাথে তোমাদেরও আকদ সম্পূর্ণ হয়েছিল। আজ তুমি তো বিয়ে করে নিচ্ছ, কিন্তু তুমি যদি কনে পক্ষের ডিমান্ড পূরণ না করো, তাহলে আমি আগামী 5 বছরেও বিয়ে মুখ দেখাতে পারবো না। ভাই, এমনিতে আমি 2 বছর অপেক্ষা করতে পারছি না। 5 বছর হলে তো আমি কঙ্কাল হয়ে যাব। একটু রহম করো ভাই, প্লিজ। কাঁদো কাঁদো মুখে কথাগুলো বলে স্ক্রিনে নীরার মেসেজটা সিয়ামকে দেখালো। নীরা পাঠিয়েছে, এখন যদি আমাদের ডিমান্ড পূরণ না করো,
আগামী 5-6 বছরেও বিয়ের মুখ দেখাবো না। আমি যদি এখন মা বাবাকে বলি বিয়ে করব না, 5-6 বছরের জন্য স্থগিত রাখবো, তাহলে মা বাবা আরদিন ভাইয়া কিন্তু সত্যি সত্যি বিয়ে স্থগিত করে দেবেন, যা তুমি খুব ভালো করে জানো। তাই ঝগড়া না করে টাকাটা দিয়ে দাও জামাই। সাথে দুটো হাসির ইমোজি, 3টে ছুরির ইমোজি। সিয়াম নীরার হুমকিকৃত মেসেজ দেখে বিস্মিত, স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে দূরে দণ্ডায়মান নীরার দিকে তাকালো। নীরা হয়তো কাউকে মেসেজ করছে, কারণ দেখেই বোঝা যাচ্ছে টাইপিং করছে। মনে মনে ভাবলো এই মেয়ে তো সাংঘাতিক, অথচ যেভাবে তাকিয়ে আছে যেন ভাজা মাছ উল্টে খেতেই জানে না। পুনরায় সিয়াম নিধিরের দিকে তাকালো, মুখ দেখে বোঝা যাচ্ছে ছেলেটা ভয় আছে। কথা না বাড়িয়ে সিয়াম টাকাটা তুবাদের সঁপে দিল, নিধিরকে কঙ্কাল হওয়ার থেকে বাঁচালো। কেউ একজনকে টেক্সট সেন্ড করে নীরা টাকা হাতে বিজয়ের হাসি দিয়ে চলে গেল। নিধির পরাজিত সৈনিক মাথা নুয়ে রাখলো, বউকে যদি না পায় কিপটামিপনা করে কি করব। অতঃপর সকলের দিকে তাকিয়ে বলল, সরি গাইস। নিধি, এটা কি ছিল? হাফ বউয়ের প্যারা নাই। এটা আবার কেমন কথা নিধির? ভাইয়া, একবার কাউকে ভালোবেসে অর্ধেক বিয়ে করে বাকি অর্ধেক ঝুলিয়ে রাখুন, তাহলে বুঝবেন হাফ বউয়ের প্যারা কি। চলুন, বিয়ের সময় হয়ে যাচ্ছে। আহা, পুরুষ মানুষ। কমিউনিটি সেন্টারের প্রবেশ পথে ব্রাইডাল এন্ট্রি। আফিকে সাথে নিয়ে আফির বাবা ও আভা ক্রমশ এগিয়ে আসছে সিয়ামের দিকে। দূর হতে সিয়াম তার ঝাঁঝের রানীকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়, বিড়বিড় করে বলল, বিয়ের ফুল ফুটলে মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়। আফি আর জলযন্ত্র প্রমাণ, পূর্ণিমার চাঁদ আজ আমার ঘরে বিরাজ করবে। আর দিন তাকিয়ে আছে আভার দিকে। বিয়ে হয়েছে 8 মাসেরও বেশি, আজ পর্যন্ত আভাকে কখনো সাজগোজ করতে দেখিনি। আর দিনও কখনো বলেনি, বউ আজ একটু সাজবে। বরঞ্চ সাদামাটা আভাকে তার নিকট দারুণ লাগে। বিয়ে দিনও সাদামাটা সাজে বিয়ে হয়েছিল, তখন মেয়েটার মানসিক অবস্থা ছিল অবিন্যস্ত। নিজেদের রিসেপশনে ঠিক ততটুকু সেজেছিল যতটুকু আর দিন বিউটিশিয়ানকে সাজাতে বলেছিল। আজও সাদামাটা সাজ। আর দিনের নিকট আভাকে মোহনীয় লাগছে। ভালোবাসা তো সেটাই, যে নিজের প্রেয়সীকে সর্বাবস্থায় মেনে নেবে, ভালোবাসবে। 3 মাসের অন্তঃসত্ত্বা আভা, গর্ভসঞ্চার সামান্য প্রসূন হয়েছে। গর্ভাবস্থায় সমস্ত নারীদের মাঝে লাবণ্যতা ফুটে ওঠে। গর্ভাবস্থায় 80% গর্ভবতী নারীর সৌন্দর্য লাবণ্য দুটোই বৃদ্ধি পায়। আফিকে নিয়ে বসায় সিয়ামের পাশে। আফি বসতেই তার দিকে সিয়াম মুগ্ধতার দৃষ্টিপাত স্থির করে। আফি ইশারায় জিজ্ঞেস করলো কেমন লাগছে। সিয়াম স্মিত হাসলো। সকলের অগোচরে আফির কানে কানে বলল, ঝাড়ের রানী, পূর্ণিমার চাঁদ আজ আমার ঘরে বিরাজিত করবে। অতঃপর ফটোশুট শুরু হয়। বিয়ের আমেজে চারদিকে কোলাহলময় গুঞ্জনে আভার শরীর খারাপ লাগছে, কাউকে বলতেও পারছে না। পাশে আরদিন দাঁড়িয়ে ছিল। হঠাৎ আভা বিরক্তি মাখা বদন দেখে বুঝতে পারলো আভার খারাপ লাগছে। তাই আভাকে কোলাহল থেকে দূরে একটা চেয়ারে নিয়ে বসিয়ে শরবত খেতে দিল। এক চুমুকে শরবতটুকু শেষ করে আভা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তোমার খারাপ লাগছিল, বলনি কেন? চারদিকে এত আনন্দ, তাই বলতে ইচ্ছে করেনি। শ্যামাঙ্গিনী, জি মেজর সাহেব। তোমার কখনো সাজতে ইচ্ছা হয় না? সত্যি বলবো নাকি মিথ্যে? তোমার ইচ্ছে? সত্যি বা মিথ্যা দুটোই সেম উত্তর হবে। সাজতে আমি পছন্দ করি না। কার জন্য সাজবো? ইসলাম নারীকে বৈধ সাজসজ্জা করতে বাধা দেয় না, বরং বিবাহিত নারীকে তার স্বামীর নিকট সুসজ্জিত বা পরিপাটি হয়ে থাকার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। মুসলিম নারীদের যাবতীয় সাজসজ্জার শোভা সৌন্দর্য স্বামীর মনোরঞ্জনের জন্যই হবে। নারীর রূপ লাবণ্য, শোভা সৌন্দর্য আর কমনীয়তা নারীর গর্ব। তার এই রূপ যৌবন দেওয়া হয়েছে কেবল তার স্বামীর জন্য। স্বামীকে সেই রূপ উপহার না দিতে পারলে নারী জীবনের কোনো মূল্যই থাকে না। আলহামদুলিল্লাহ, আমি নিঃসন্দেহে বলতে পারি আল্লাহ তাআলা আমার যেটুকু সৌন্দর্য দিয়েছেন সবটাই আমি আমার স্বামীকে দিতে পেরেছি, অন্য কাউকে দিইনি। আমার স্বামীও যথেষ্ট সন্তুষ্ট আমার সৌন্দর্যে। তার ভালোবাসা পেতে এই সৌন্দর্যে এক্সট্রা কিছু ব্যবহার করতেই হয় না। আমার স্বামী আমাকে আমার সব রূপে ভালোবাসেন, তবে মাঝে মাঝে ইচ্ছে করে সাজতে। কিন্তু আপনি আমার প্রকৃত সৌন্দর্য দেখতেই বেশি ভালোবাসেন।
তাই আর ইচ্ছে করে না সাজতে। সাজবো আপনার জন্য একদিন, খুব করে সাজবো, অন্যভাবে, আপনার মনের মতো করে। আর দিন মুগ্ধ নয়নে প্রগাঢ় চিত্তে প্রিয়তমা স্ত্রীর প্রতিটা বাক্য শ্রবণ করল। জন্মসূত্রে আভা সনাতন ধর্মাবলম্বী, কিন্তু মেয়েটা নিজেকে এমনভাবে গড়েছে কেউ অনুমানটুকু করতে পারবে না আভার জন্ম কোনো এক হিন্দু পরিবারে। আর দিন আবারও একবার তার শ্যামাঙ্গিনীর প্রেমে মজল। মনে মনে নিজেও এই ধারণের জন্য একটা অব্যক্ত ইচ্ছে তোলা রাখলো, সঠিক সময় প্রদর্শন করবে। সে সময় সন্নিকটে। বিদায়ের সময় আসন্ন। মা বাবাকে ছেড়ে যাওয়ার কষ্টে আফি কাঁদছে তার বাবাকে আলিঙ্গন করে। বাবাকে ছেড়ে মাকে জড়িয়ে ধরে আফি। আভা সামনে এগিয়ে আসে, আফিকে জড়িয়ে ধরে কানে কানে দুষ্টুমি স্বরে বলে, ঢঙ্গি শাকচুনি, কাঁদছিস কেন? খুব তো লাজশরম বলে বিয়ে করবি বলে আন্দোলন করলি, এখন কেন কাঁদছিস? তোর মেকআপ তো গেল, 1000 টাকার মেকআপ রে আফি। ইটস ইমোশন জানো, বিয়ে কথা বলেছি এটা শুধু ফ্যামিলি জানে, আত্মীয়রা নয়। না কাঁদলে বেহায়ার ট্যাগ লাগাবে, তাই আরো বেশি কাঁদছে। আমার হাফ বিয়া জামাইয়ের ফুল বিয়া করতে চাইছে, কার কি? তবে যাই বলিস, কাঁদছি কিন্তু পিওর মামা। শিয়ালের কান্না। ছাড় শাকচুনি, দম আটকে রাখছস তুই, মইরা যাইতেছি আমি, মা গো। তুই একটা হইছে, তোদের জন্য হানিমুন টিকিট কেটে রাখছে তোর জিজু, কক্সবাজার টু সেন্ট মার্টিন। টিকিট দুটো উনি সিয়াম ভাইকেই দিয়েছেন। কি সত্যি? লাভ জানো। বিদায় হও শাকচুন্নি। দুই বান্ধবী ঝগড়া শেষে একে অপরকে ছাড়িয়ে নেয়। আফি কাঁদতে কাঁদতে বিদায় নেয়। গাড়িতে ওঠার পূর্বে আভাকে ইশারা দিতে ভুলেনি। আভা হাসল। নিধিরের কাঁধে মাথা রেখে ছাদের এক প্রান্তে বসে আছে নীরা। নিধিরের হাতে আঁকিবুকি করছে। হঠাৎ নিধিরের কিছু মনে পড়তেই শুধালো, আমি যতটুকু তোমাকে চিনি তুমি কখনো এমনটা করতে পারো না। সত্যি করে বলো তো, কে শিখিয়ে দিয়েছে তোমাকে এমন প্ল্যান? ভাইয়া তোমার টাকা দিচ্ছিল না, তাই ভাইয়া টেক্সট করে বলল তোমাকে হুমকি দিতে, ব্যাস দিয়েছি। তাই তো বলি, আমার আলাভোলা নীরা পাখি এত চালাক হলো কবে? আমার বিড়াল আমাকেই বলে ম্যাও, এটা করবে মানে এত সাহস তো তার নাই। ভাইয়া তলে তলে এসব করেছে। হ্যাঁ, বহুতে ধীরন্ধর লোক। ভাইয়া বা আমাকে নিয়ে কিছু বললে সত্যি কিন্তু বিয়ে 5 বছরের জন্য স্থগিত থাকবে। রাগ করছো কেন? সরি, আর বলবো না। বউ, ও পাগলি বউ। আমার পাগল জামাই। গধূলি বিকেল। আফিকে বিদায় দিয়ে এক মুহূর্ত ব্যয় না করে আভা আর দিন জেলখানায় পৌঁছায়। অভিসন্ধি নাতাশা হকের সাথে দেখা করা। আর দিন আভা যখন নাতাশা হকের কাছে পৌঁছায়, সূর্যাস্ত ডুবে ধরণী তখন ক্রমশ অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল। নাতাশা হক ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। সন্ধে হয়ে এসেছে। নাতাশা হক তার সঙ্গী সাথীদের সাথে কথা বলছিলেন। তখন একজন লেডি কনস্টেবল তাকে ওয়েটিং রুমে এনে রেখে যান। তার সাথে কেই দেখা করবে বলেনি। অগত্যা নাতাশা হক অপেক্ষা করছেন। আভা তার মাকে দেখে নিজেকে ধরে রাখতে না পেরে মা বলে প্রাবল্য আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। এদিকে হঠাৎ মেয়ের কণ্ঠস্বর শুনে নাতাশা হক বিস্ময়ে কোনো রকম প্রতিক্রিয়া দেখানো ভুলে গেল। এ সময় এভাবে আভার আগমন তিনি কখনোই আশা করেননি। তিনি ধরে নিয়েছেন আভা কখনো তার মায়ের নিকট আসবে না, অন্তত ডায়েরি পড়ে কখনোই নয়। তাহলে কিছু হয়েছে? তিনি বিচলিত হয়ে পড়লেন। মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন। আভা ফুপিয়ে কাঁদছে। তিনি মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে প্রশ্ন করলেন, কি হয়েছে আভা? তুই অসুস্থ? নীরা তুবা ঠিক আছে? তোর সন্তান, ওর কিছু হয়েছে? কাঁদছিস কেন? বলবি তো কি হয়েছে, নয়তো মা বুঝবো কি করে। একটা বার বিভাবরি বলে ডাকবে মা? আমি তো কখনো এই ডাকটা শুনিনি। আজ কেন যে নিজের পুরো নামটা, তোমার দেয়া বাবার দেয়া নামটা শুনতে মনটা ব্যাকুল হয়ে উঠেছে। মা, ডাকো না একটা বার। তুই ডায়েরিটা পড়েছিস? আভা সিক্ত নয়নে মার মুখের দিকে তাকালো। মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। তিনি পুনরায় বিস্মিত হলেন। ডায়েরি পড়ার পরও আভা এখানে? প্রশ্ন করলেন, তুমি ডায়েরিটা পড়েও আমার সাথে দেখা করতে এসেছো? ঘৃণা করনি মাকে? তুমি একটাবার বিভাবরি বলে ডাকো না মা। মেয়ের অপ্রত্যাশিত আবদার কর্ণপাত হতে বিস্মিত চোখে চাইল নাতাশা হক। আভার ব্যাকুল নিরীক্ষণ মাত্র অত্যন্ত আনন্দ সম সহিত বললেন, বিভাবরি, তুমি জানো
তুমি ছিলে আমার একমাত্র বেঁচে থাকার আলো, শুভ্রান্তের রেখে যাওয়া শেষ স্মৃতি। আভা শুধু মাথা নাড়াতে সক্ষম হলো, কোনো কথার জবাব দিতে পারল না। পূর্বে ন্যায় মাকে জড়িয়ে মায়ের অস্তিত্বে চিরচেনা সেই মা মা গন্ধে নিমগ্ন হলো। নাতাশা তার মেয়েকে প্রাণ ভরে আদর করলেন, মেয়ের আখি আনন শত চুম্বনে ভরিয়ে দিলেন। এভাবে কিয়ৎক্ষণ অতিবাহিত হয়। আভা তার মাকে ছাড়িয়ে আরদিনের দিকে কিছু একটা ইশারা করতে আরদিন নিজের পেছন থেকে একটা বক্স বের করে আভার হাতে তুলে দেয়। আভা বক্সটা হাতে নিয়ে বক্সের মুখটা খুলে তার মার সম্মুখে তুলে ধরে। হঠাৎ চোখের সামনে মালপোয়া আমিতি দেখে নাতাশা ওরফে দেবযানী আরো এক দফা অবাক হলো। আজ যেন ওনার অবাক হওয়ারই দিন। কত বছর পর মালপোয়া আমিত্তি তিনি চোখের সামনে দেখলেন। শুভ্রান্ত যাওয়ায় আজ অবধি তিনি মালপোয়া আমিত্তির দিকে ভুলেও তাকাননি। মানুষটা নেই তার হাতে ব্যতীত দেবযানী কখনো মালপোয়া আমিত্তি খায়নি। মালপোয়া আমিত্তির স্বাদ প্রায় ভুলে গিয়েছিল দেবযানী। অস্তিত্বের সাথে নিজের পছন্দ হাসি খুশি সবটাই বিসর্জন দিয়েছিলেন। আজ হঠাৎ মেয়ের হাতে মালপোয়া আমিত্তি দেখে তিনি সত্যি অবাক হলেন। আভা হাসি মুখে মালপোয়া আমিত্তি বক্সটা মায়ের দিকে এগিয়ে দিল, অতঃপর তাকে খেতে বলল। মেয়ের ভালোবাসায় নাতাশা হক আবেগপ্রবণ হলেন। ঠিক পূর্বের ন্যায় সমস্ত অভিমান ভুলে মালপোয়া আমিত্তি খেতে লাগলেন। আভা দিয়েছে কখনোই না করবেন না তিনি। খেতে খেতে বললেন, আভা জানিস টিএসসি থেকে তোর বাবা আমার জন্য সবসময় মালপোয়া আমিত্তিনে খাওয়াতো, খেতে অসাধারণ ছিল। আরদিন একপাশে দাঁড়িয়ে মা মেয়ের অসীম ভালোবাসার সাক্ষী হলো। আরদিন এগিয়ে যায় নাতাশা হকের দিকে, পাশে বসে। আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল, আশা করি যথাযথ উত্তর দিবেন আপনি। বলো। মা, আপনি ডায়েরির শেষ পৃষ্ঠায় কিছু লিখেছিলেন, বাট লেখা হয়নি কেন? ডায়েরির কথা শুনে নাতাশা হক চকিত চাহনিতে আভার দিকে তাকানোর মানে বুঝতে পেরে আভা বলল, কষ্ট পেও না মা, আমি আসলে জানতাম না উনি ডায়েরিটা পড়েছেন। তুমি যেদিন বলেছিলে আমি সেই দিনই ডায়েরিটা বাসা থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু সাহস পাইনি পড়ার। তুমি বলেছিলে ঘৃণা করব, হয়তো আর কখনো দেখতে আসবো না, সেই ভয়ে পড়িনি। ডায়েরিটা কাপড়ের ভাঁজে রেখে দিয়েছিলাম আমি। আজ আফির বিয়েতে পড়ার জন্য কভার থেকে গয়না বের করতে গিয়ে উনি ডায়েরিটা খুঁজে পান আর পড়েও ফেলেন। তুমি নিষেধ করেছিলে কথাটা বলতে, মনে ছিল না আমার? উনি যখন প্রশ্ন করেন আমি পড়েছি কিনা, বললাম না, তিনি ফোর্স করলেন পড়তে। আমি আমি ভয়ে ভয়ে না পড়তে চাইনি, অথচ ডায়েরিটা না পড়লে অনেক কিছু অজানা থেকে যেত। অজানা থাকতো তোমার কথা, বাবার কথা, আমার ছোটবেলার কথা, বাবার প্রতি তোমার ভালোবাসা, তোমার ত্যাগ, সবটা অজানা থেকে যেত। তুমি সেদিন কেন বললে ডায়েরিটা পড়ে আমি তোমার আরো বেশি ঘৃণা করব? কারণ সত্যিটা তুমি সহ্য করতে পারতে না বিভা। এই যে তুমি ডায়েরিটা পজিটিভ নিয়েছো, তা কখনোই সম্ভব হতো না যদি না আরদিন তোমাকে বোঝাতো। কারণ আমার জীবন বৃত্তান্ত শুনলে যে কেউ প্রথমে নেগেটিভই নেবে। আমি ছোট বোন জামাইকে নিঃস্বার্থের রক্ষার্থে বিয়ে করেছি, তো তাই। ভুল কি করেছো? যথাযথ করেছো। আরদিন তোমার কি প্রশ্ন করো? মা, আপনি অন্বেষা, নীরা, তুবা সকলকে বিষ কেন দিয়েছেন? মা, আপনি অন্বেষা, নীরা, তুবা সকলকে বিষ কেন দিয়েছেন? আর কিভাবে দিলেন? আপনি কিভাবে জানলেন আমরা কিছু করব? ডায়েরির শেষ পৃষ্ঠার লেখাগুলো বলছে আপনি সবটা জানতেন, কিন্তু কিভাবে? সুশী ছিলাম, মাফিয়া দলের কুইন, সবটাই জানাতাম। আতাউল আমাকে সবটা জানাতো। তোমাকে জিম্মি করা, তোমার উপর মিনহাজ মফিজের অত্যাচার, সবকিছুর আপ টু ডেট খবর পেতাম। কিছু করতে পারিনি, তার জন্য সরি বাবা। ঘটনার আগের রাতে তোমাকে উদ্ধার করার পর যখন আতাউল আমাদের সম্পর্কে তোমাকে সবকিছু বলছিল, তার কিঞ্চিত সময় পর আমি সবটা জানতে পারি। কাল কিছু হতে যাচ্ছে, আতাউল সবটা বলেছিল। তাহলে মা আপনি কিছু করেননি কেন? পালাতে পারতেন, আমার বা আর্মি ফোর্সের ক্ষতি করতে পারতেন, আমার পরিবারের ক্ষতি করে নিজের আত্মরক্ষা করতে পারতেন। সেই সুযোগ বা পাওয়ার দুটোই আপনার ছিল, কিছু করেননি, উল্টো নিজেদের ক্ষতি করেছেন। মাঝখান থেকে মীরা। পারতাম, কিন্তু করিনি। আমি যে দেবযানী, সুস্মিতা নই। সুশীর অংশ বা ওর পরিচয়ে বেঁচে আছি মাত্র, কিন্তু ওর মতো ভয়ঙ্কর হতে পারিনি বিগত 2 যুগেও। বাকি রইল বিষ দেওয়া। পৃথিবীর অন্যতম কষ্টের একটি কষ্ট, সন্তানের ঘৃণা নিয়ে বাঁচা।
যতদিন আমার সন্তান আমাদের সম্পর্ক কিছু জানতো না, ততদিন আমরা ছিলাম আমাদের সন্তানের আদর্শ, শ্রদ্ধা, ভালোবাসা। যখন থেকে প্রত্যেকে জানতে পেরেছে তাদের আদর্শ, তার শ্রদ্ধেয় পিতামাতা একজন পেশাদার ক্রিমিনাল অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত, তাহলে অনুমান করো সে সন্তানের মনে কি জন্ম নেবে? অবশ্যই ঘৃণা। ঘৃণারে সহ্য করা সম্ভব নয়। যাও, ঘৃণা বাদ দিলাম। আমাদের যখন জেল হতো বা ফাঁসি হতো, তখন আমার সন্তানে এই সমাজের মানুষ উঠতে বসতে গালমন্দ শোনাতো। ফলত ওরা কষ্ট পেত, কাঁদত, কেউ সহ্য করতে না পেরে সুসাইড করতে চাইতো, বিশেষ করে তুবা। তাই চাইনি এসব সহ্য করুক। চেয়েছিলাম মা মেয়ে একসাথে পরপারে পাড়ি জমাই, তাহলে পরপারে যা শাস্তি পাওয়ার সবটাই আমার উপর নির্ধারিত হতো, আমার সন্তানগুলো বেঁচে যেত। ভাবছো এতই যখন ভেবেছিলাম, তাহলে আগে কেন এসব ছেড়ে দেয়নি? মাফিয়া জগৎ ছাড়লে প্রথমেই আমার আসল সত্যিটা উন্মোচন হতো। দল ছাড়ার কারণে আমাদের মৃত্যু অবধারিত হতো, আমার কন্যা সন্তানগুলো এতিম হতো। হয়তো দলের লোক আভাদের নিজের স্বার্থে ব্যবহারও করত বা প্রচার করে দিত। কতই উপায়ে ক্ষতি করার। কিছু জিনিস আছে ছাড়তে চেয়েও ছাড়া যায় না। সুশি মাফিয়া দলের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছিল। আজ আমার বদলে সুশি থাকলে তুমি কখনোই সাদমান বা মিনহাজ সহ বাকিদের ধরতে পারতে না। সুশি 5 বছরের দলের নেতৃত্বে অসংখ্য মার্ডার করেছে। তুমি ভাবো কতটা ডেঞ্জারাস হলে একটা মেয়ে মাত্র 22 বছর বয়সে মাফিয়া কুইন হতে পারে। তুমি নিশ্চয়ই জানো, তাই খুলে বলছি না। দেখো, আমরা বেঁচে গিয়েছি ঠিকই, মাঝখান থেকে মীরাটাই। বিষ পেয়েছেন কোথায় মা? ওয়েটার দিয়েছে। আতনকে বলেছিলাম পাঠাতে, ওয়েটারের সাহায্য পাঠিয়েছে। নিধির যখন তোমার সাথে কথা বলছিল ফোনে, আমি শুনতে পেয়েছিলাম। করিডোর দিয়ে আবার কাছে যাচ্ছিলাম। করিডোরে পাশে ডেকোরেশনের পেছনে নিধির দাঁড়িয়েছিল। হঠাৎ নিধির দেখে ভেবেছিলাম কোনো কারণে দাঁড়িয়েছে, কারণ ওরাই ডেকোরেশন সমস্তটা সামলাচ্ছিল। তাই সাহায্য করতে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ওর কথা শুনে দাঁড়িয়ে পড়ি, ফলস্বরূপ সমস্তটা শুনতে পাই। তারপর পারফিউম নামে বিষক্রিয়া ছড়িয়ে দিই। একদমে কথাগুলো বলে নাতাশা হক বিরতি নেন। আভা আর দিন এক মনে কথাগুলো শুনছিল। আভা বরাবরের ন্যায় চুপচাপ তাকিয়েছিল। আর দিন তার প্রশ্নের উত্তর পেয়ে কেবল মাত্র মাথা দুলালো। তখনই একজন লেডি কনস্টেবল এসে জানান দেয় দেখা করার সময় শেষ। আর দিন আভা যাওয়ার জন্য বসা থেকে উঠে দাঁড়ায়। নাতাশা হক মেয়েকে জড়িয়ে পুনরায় আদরে চুম্বন এঁকে দিলেন। নিজের যত্ন নিও মা, লকার থেকে জুয়েলারিগুলো নিও, এগুলো তোমার বাবার দেওয়া, ঠাকুমার দেওয়া গহনা। বিভা, নীরা দুবার বিয়েতে পড়িও। তোমার ঠাকুমা তোমাকে একজোড়া বালা দিয়েছিলেন, তোমাকে কখনো দেওয়া হয়নি। কন্যা সন্তান হলে বালা দুটো তোমার সন্তানকে পরিয়ে দিও। আর সাদমানের গুলো আলাদা রাখা আছে, সেগুলো চাইলে ব্যবহার করতে পারো। 8 দিন আমার মেয়ে 3টেকে দেখে রেখো। এসো মা। শেষ একটা প্রশ্ন করব। বলো। তুমি কি কখনো সাদমান বাবাকে তোমার সত্যিটা জানাবে না? না বিভা। কিন্তু কেন মা? সব কেনর উত্তর হয় না বিভা, মাঝে মাঝে নিজেকে উপলব্ধি করতে হয়, তাহলে বুঝবে। বা 8 দিনকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। কি 8 দিন জানো তো এর জবাব? উত্তরে আর দিন মাথা নাড়িয়ে বলল, জি মা, হয়তো আপনার মতো নয়, তবে যথাযথ। আমরা আবারও আসবো মা, আপাতত আসছি। এসো বাবা। আভা আর দিন চলে গেল নিজেদের গন্তব্যে। নাতাশা হক তাকিয়ে রইলেন দুজনের দিকে। চোখের সামনে ভেসে উঠল কিশোরী বয়সে শুভ্রান্ত দেবযানীর সেই প্রণয়ী মাখা মুহূর্তগুলো। বিজয়া দশমীতে শুভ্রান্তের সাথে দেবযানীর প্রথম সাক্ষাৎ। কলেজ ফাঁকি দিয়ে দুজনে টিএসসিতে চা খেতে যাওয়া, পছন্দের আইসক্রিম, মালপোয়া, আমিত্তি খাওয়া, লুকিয়ে দেখা করা, বটতলায় বসে বাদাম খাওয়া, কিঞ্চিত বিলম্ব হলে দেবযানীর গাল ফুলানো, শুভ্রান্ত এসে তার পছন্দের মালপোয়া, কখনো বেলির মালা, কখনো বকুল ফুলের মালা দিয়ে সে অভিমান ভাঙানো। 3 বছরের প্রেম, শেষে বিয়ে। শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ির ভালোবাসা, ছোট্ট দুটো দেবর গৌরব, সুহানের বৌদি থেকে প্রাণ দেওয়া। বিবাহ হবে সেই সুসংবাদ, শাশুড়ির আনন্দ, শ্বশুরের মিষ্টি বিতরণ,
বরের ভালোবাসার সব সুন্দর সুন্দর মুহূর্তগুলো মানুষ পটে ছবির ন্যায় ভেসে উঠল। পুরনো স্মৃতি মনে পড়তে স্মিত হাসলেন তিনি। আভা, আরদিন, নীরা, তুবা, মীরা, অবশেষে সাদমানের মুখটা মনে করে তিনি প্রাণ ভরে হাসলেন। পাশের বেঞ্চে মালপোয়া আমিতি বক্সটা বিদ্যমান, সেদিকে তাকিয়েও হাসলেন। দণ্ডায়মান হাস্যরত অবস্থায় আকস্মিক নাতাশা হক লুটিয়ে পড়লেন মৃত্তিকার উপর। হয়তো উপরওয়ালার তরফ হতে এটুকু সময় তার জন্য বরাদ্দকৃত ছিল, যা আজ ফুরিয়ে গেল। মেয়ের ভালোবাসা পেয়ে পাড়ি জমালেন পরপারে। পুনশ্চ প্রসবের অসহ্য যন্ত্রণায় চোখ মুখ খিঁচে ব্যথা হজম করার প্রয়াস আভার। কেবিনে বেডের রড দুটো নিজের সর্বোচ্চ শক্তিতে আঁকড়ে ধরে আছে। যদি একটু কষ্টটা কমানো যায় সে আশায়। সর্বাঙ্গে ব্যথায় ছেয়ে আছে। মা হওয়ার প্রসব ব্যথা কি পরিমাণে ব্যথা একজন মা যদি তার সন্তানকে বোঝাতে পারত, তাহলে আজ এত মা বাবার জায়গা বৃদ্ধাশ্রমে হতো না। বৃদ্ধাশ্রম দেওয়ার আগে একবার হলেও মায়ের প্রসব ব্যথার কথা মনে করত। আমার ইচ্ছে নর্মাল ডেলিভারিতে সন্তান প্রসব হোক। কিয়ৎক্ষণ অতিবাহিত হতে আরদিন সহ 3 জন ডক্টর প্রবেশ করে কেবিনে। আরদিন দ্রুত পায়ে এগিয়ে যায় আভার নিকট। আভার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আভাকে আশ্বস্ত দিয়ে বেরিয়ে যায়। হসপিটালের প্রশস্ত করিডোরে এ প্রান্ত থেকে ও প্রান্তে পায়চারি করছে সকলে। মিসেস অ্যান্ড মিস্টার চৌধুরী পুত্রবধূ নাতি নাতনির সুস্থতা কামনায় উপরওয়ালাকে স্মরণ করছে। আফি, নীরা, তুবা, নিধির, সিয়াম সকলে টেনশন করছে। আরদিন ওটির সম্মুখে দাঁড়িয়ে আছে। বাহির থেকে ভেতরের সবটাই স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যথায় আভার মুখ লোহিত বর্ণ ধারণ করেছে। সকলে দুশ্চিন্তাগ্রস্ত, মুখিয়ে আছে সুখবর পাওয়ার। সকলের অপেক্ষায় অবসান ঘটিয়ে অবশেষে সে মহেন্দ্র খনের আগমন। কেবিনের অভ্যন্তর থেকে পরপর দুটো নবজাতকের কান্নার সুর ভেসে এলো। মুখরিত হলো হসপিটালের করিডোর। সকলে অপেক্ষায় ছিল একটা শিশুর কান্না শোনার, অথচ কেবিনে দুটো নবজাতকের কান্না। যমজ সন্তানের জননী ডাবল খুশি। তুবা বসা থেকে চেঁচিয়ে উঠল, যমজ খালামণি হয়েছি। নীরা বাঁকা চাহানিতে তাকালো তুবার দিকে, জিজ্ঞাসা করলো, যমজ খালামণি আবার কি? জানি না, কথায় কথায় বলেছি। বাদ দাও আপাই, খুশি হও। জিজু মিষ্টি আনো, তুমি যমজ সন্তানের পিতা হয়েছ। কেবিন থেকে বেরিয়ে আসে 3 জন ডক্টর। আরদিনকে ওটির সামনে পেতে হাসি মুখে অভিনন্দন জানালো। কংগ্রাচুলেশন মিস্টার চৌধুরী, যমজ কন্যা সন্তানের জনক হয়েছেন আপনি। আমার ওয়াইফ কেমন আছে ডক্টর? ডোন্ট ওয়ারি, শি ইজ আউট অফ ডেঞ্জার। কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে তাকে। আলহামদুলিল্লাহ। আভা ও বেবি 3 জনকে দেখতে একে একে সকলে কেবিনে প্রবেশ করে। নীরা, তুবা, আফি সকলে বেবিদের কোলে নিতে আকুলি বিকুলি করছে, কিন্তু আভা বেবিদের দিতে নারাজ। বারবার মেজর সাহেবকে ডাকছে। অপরদিকে করিডোরে বেঞ্চে বসে 2 হাতে মুখ গুজে নিঃশব্দে অশ্রু বাড়ি বিসর্জন দিচ্ছে আরতি। বাবা হওয়ার আনন্দে আজ তার চারদিক আনন্দ উল্লাসে মুখরিত। আল্লাহ তাআলা তাকে 2টো জান্নাত দান করেছে। সে খুশিতে শুকরিয়া পেশ করেছে স্রষ্টা নিকট। তখনই কেবিন থেকে বেরিয়ে আসে নিধি। আরদিনকে খুঁজতে কেবিন থেকে বেরিয়ে নিধির দেখলো বেঞ্চে বসে আছে আরদিন। দ্রুত গতিতে ভাইয়ের কাছে পৌঁছায় নিধির। কাঁধে হাত রাখতে আরদিন স্বাভাবিক নিধিরের দিকে তাকায়। ভাবি আপু তোমায় ডাকছে। তিনি বলেছেন মেয়েদের প্রথমে কোলে নিবে তাদের বাবা, পরিশেষে আমরা। তুমি প্লিজ তাড়াতাড়ি কোলে নাও না, সবাই অপেক্ষা করছে বেবিদের কোলে নিতে। আরদিন আনন্দের হাসি হাসল। কেবিনে প্রবেশ করতে প্রথমে নজর এলো কাঁধে মোড়ানো ছোট্ট ছোট্ট 2টো পুতুল। তাদের ছোট ছোট হাত পা নাড়ছে। আরদিন ধীর পায়ে এগিয়ে 2 হাতে তার 2টো জান্নাতকে কোলে তুলে নিল। দূর থেকে তুবা দৃশ্যটি তার মুঠোফোনের ক্যামেরায় বন্দি করে রাখলো। জিজু নাম কি দিবে? আরদিন 2 মেয়ের কপালে চুমু দিল। তোমরা দুজন আমার 2 টুকরো জান্নাত। আরনি চৌধুরী, আলিনা চৌধুরী। আরদিনকে চারদিক থেকে ঘিরে ধরলো সকলে। কেউ বাবুদের চুমু খাচ্ছে, কেউ আদর করছে। আভা 2 ফোঁটা জলবিন্দু পতিত করলো তাকিয়ে। দূর থেকে নিজের পরিপূর্ণ সংসারটার দিকে তাকিয়ে রইল। মন প্রাণ উজাড় করে নিজের সংসারের দিকে তাকিয়ে তৃষ্ণার্থ আঁখি জোড়ালো। মনে পড়ল মার কথা, মাসির কথা। নানি যান যেদিন যমজ সন্তান জন্ম দিয়েছিলেন সেদিন হয়তো এমনই আনন্দ ছিল চ্যাটার্জি পরিবারে। দেবযানী ও সুস্মিতা চ্যাটার্জির আগমনে চ্যাটার্জি আলোয় মুখরিত ছিল, যেমনটা আজ হচ্ছে তার যমজ সন্তানদের ঘিরে। সেদিন জেলখানা থেকে ফিরবার পরপরই খবর আসে নাতাশা হক মারা গিয়েছে। মায়ের মৃত্যুতে বেশ শোকাহত ছিল আভা। আল্লাহ তাআলা তার সকল শোক ঘুচিয়ে সুখের সাগরে নিমজ্জিত করেছে। সনাতন ধর্মানুসারে দেবযানী ও সুস্মিতার পূর্ব জন্ম হয়েছে। একে একে কেবিন থেকে বেরিয়ে যায় সকলে। একদিন তার 2 সন্তানকে কোলে নিয়ে স্ত্রী সন্তানকে আদর করে। আমার 3টে জান্নাত, তোমাদের ঘিরে আমার বাঁচা মরা। আমাদের সংসার আজ পরিপূর্ণ অন্বেষা। পৃথিবীর সমস্ত ভালোবাসা আমি তোমার তরে নিমজ্জিত করলাম এই ধরনী।
তোমার ইচ্ছে ছিল একদিন আমার জন্য সাজবে, খুব করে সাজবে, শুধু আমাকে দেখানোর জন্য। সেদিন আমিও একটা ইচ্ছে রেখেছিলাম, আমার বাবুদের মাকে, আমার সাহেবাকে নিজের হাতে সাজাবো। সেই সময় এসে পড়েছে সাহেবা, আপনি সুস্থ হন। আপনার ইচ্ছেও ও আমার ইচ্ছে দুটো একত্রে আপনাকে খুব করে সাজাবো, আমার মন মতো করে সাজাবো। আভা এক দৃষ্টিতে তাকিয়ে রইল, হাসলো, আর দিনকে কাছে ডাকলো, স্বামী সন্তানদের মন ভরিয়ে আদর করলো। আপনি আমার ভালোবাসা, আমার একান্ত সুপুরুষ, আমার অহংকার, এই পৃথিবীর সবচেয়ে সেরা বর আমার বর, আমার মেজর সাহেব। ভালোবাসি আমার সুখ। আপনি আমার সেই সুখ যাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা দেয়। আপনি আমার সেই সত্তা যে সত্তাবিহীন আমার আমিটা ধূসর। আপনি আমার সেই ভালোবাসার রং যে রঙে রাঙায়িত করি সফেদ আমিটাকে। ভালোবাসার সংজ্ঞা হয় না অনুভূতির সংজ্ঞা। আপনাকে আমি ভালোবাসার চেয়েও ভালোবাসি, এটাই আমার ভালোবাসার সংজ্ঞা। আপনি হীনাই, আমি জড় বস্তু, এটাই আমার অনুভূতির সংজ্ঞা। জীবনে সঠিক মানুষ থাকা খুব প্রয়োজন, যে তোমার দুঃখগুলো মুছে জীবনটাকে ফুলে ফুলে রাঙিয়ে তুলবে। এক বুক ভালোবাসা দিবে, বাঁচার জন্য এক বুক স্বপ্ন দেখাবে এবং বাস্তবে সেসব রূপান্তরিত করবে। তুমি আমার সেই মানুষ অন্বেষা, ভালোবাসি আমার হৃদয়রণী, আমার শ্যামাঙ্গিনী শ্যামময়ী।